গুগল করার চেষ্টা করেছেন এই ব্যাপারটাতে। আপনাদের প্রবলেমটা হচ্ছে কোথায়? আপনার কি বুঝতে পারছেন না, নাকি আপনাদের আহ মানে অন্য কোনো ইস্যু আছে? একটু যদি আপনারা কেউ একজন একটু ডিসক্রাইব করতেন যে আসলে কি করতেছে। কেউ ডিসক্রাইব করবেন না? ওকে। আচ্ছা, এই টোটাল ট্রেনিং যেটা চলতেছে আজকে, আমাদের কততম ক্লাস চলে এই সিএমডি? ভাইয়া 5 নম্বর। 5 নম্বর। ওকে। এই পঞ্চম অনলাইন সেশনে আপনাদের মানে কোনো অবজারভেশন আছে কিনা, যে অবজারভেশনটা আমাদের ভবিষ্যতের ক্লাসগুলিতে নজরে রাখা উচিত? আমরা কোনো পার্টটা মিস করে যাচ্ছি কিনা, বা কোনো কিছু এমন হচ্ছে কিনা যেটা আপনাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, বা আমাদের আসলে কোন ধরনের ব্যাপারগুলি পরবর্তী সেশনগুলিতে মনে রাখা উচিত? আপনাদের কারো যদি এই ধরনের কোনো অবজারভেশন থাকে, প্লিজ ফিল ফ্রি টু সে এনিথিং। যে কোনো কিছু আপনি বলতে পারেন এই ট্রেনিং সেশন নিয়ে, যেটা আগামীতে আরো কন্টিনিউ করবে। আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি, এখনো আমরা বেসিক স্টেজেই আছি। তো এখনই যদি এই ব্যাপারগুলি আপনারা একটু নজরে আনেন, তাহলে সামনের গুলি আমরা সহজ করতে পারবো। কারো যদি কোনো অবজারভেশন থাকে, প্লিজ একটু হ্যান্ড রাইজ করে আপনার অবজারভেশনটা দেন, তাহলে আমরা আমাদের জায়গাটা বুঝতে পারবো। জি, সজত ভাই। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার যে বিষয়টি আহ, এখানে আম, আমি যতটুকু ক্লাস করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো। মানে আমি অনেকগুলো বিষয় জেনেছি, যদিও বা আমার একটি বিষয় আসলে খুব বেশি সংযুক্ত করা প্রয়োজন আমি মনে করছি, সেটা হচ্ছে পরীক্ষা। এই ক্লাস পরবর্তী কার্যক্রমে যদি পরীক্ষা নেওয়া যায়, এই যে সম্পূর্ণ ক্লাসের বিষয় আমার মনে হয় খুব ভালো হয়। মানে যেটা বলে ক্লাস ইভালুয়েশন যেটা বলে, মানে একটা ক্লাস কতটুকু শিক্ষার্থীরা বুঝেছে বা এখানে যারা আছেন তারা কতটুকু বুঝতে পারছে, সেই বিষয়টা যদি রাখা যায় খুব বেশি ভালো হয়। তার উপর ভিত্তি করে একটি নম্বর বা একটি অন্য একটি মানে কার্যক্রম পরিচালনা, যেটাতে বোঝা যেতে পারে যে কে কতটুকু ভালো করছে, সেটা যদি দেওয়া যায় আমার মনে হয় খুব ভালো হয়। আশা করছি আমার বিষয়টি বুঝতে পেরেছেন। জি, বুঝতে পেরেছি। আমি একদমই বুঝতে পেরেছি। আমাদের ফ্যাসিলিটেটর যারা আছেন, দয়া করে ব্যাপারটা একটু সিরিয়াসলি নিবেন। আমার মনে হয় আমরা নেক্সট নেক্সট ক্লাসে, অথবা নেক্সট ক্লাসের আগেই, আগামীকালকে আপনারা দেখেন একটা পরীক্ষার আয়োজন করতে পারেন কিনা। এখন পর্যন্ত যেগুলি হয়েছে এইটাকে একটু রিক্যাপ করার চেষ্টা করবো আমরা। ওকে, থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। আর কারো কোনো অবজারভেশন? যে মুশফিক, তোর স্যাম ভাই। আচ্ছা ভাইয়া, আমি যেটা আমাদের ক্লাসের দেখলাম যেভাবে সাজানো হয়েছে, ওখানে আমি কোথাও এক্স্যাক্টলি আলাদা করে এন্টিনার কোনো পোর্শন পেলাম না, যেটা হয়তো ফ্রিকোয়েন্সি ক্লাসগুলোতে আপনারা করাবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদি আলাদা করেই শুধুমাত্র এন্টিনার জন্য কোনো একটা ক্লাস রাখতেন, সেটা আহ, এরকম যে আমরা যদি কোনো এন্টিনা বিল্ড করতে চাই, সেক্ষেত্রে কি কি বিষয় আমাদের ক্যালকুলেট করা উচিত, কিভাবে করা উচিত, অ্যাজ লাইক ইয়াগিতে আমরা কি করতে পারি, ডাইপোলে কি করতে পারি, এবং অ্যান্টেনা গুলো বিল্ড কিভাবে হয়, ফার্দার রিসার্চ করে নিজে কিভাবে নতুন অ্যান্টেনা বিল্ড করা যায়, এরকম বিষয়ের উপর যদি আমাদের কোনো একটা ক্লাস থাকে, আমার মনে হয় এটা বেটার হয়। আমার কাছে এটা মনে হলো, তাই বললাম আর কি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার মনে হয় আমরা শিডিউলটা আরেকবার যদি আমরা একটু চোখ বুলাই, আমাদের শিডিউলে 1 জানুয়ারি, সরি, ফার্স্ট ফ্রাইডে অফ জানুয়ারি, 3 জানুয়ারি 2025-এর এন্টেনা সিস্টেম নিয়ে একটা ক্লাস আছে। হ্যাঁ, এটা হচ্ছে এইচএফ এর পরে, প্রোপাগেশনের আগে। তো আমার মনে হয় আপনি সামহাও ওই পার্টটা একটু মিস করে গেছেন। তো একটু সুযোগ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলেই পাবেন, যেখানে ক্লাসের শিডিউলিংটা করা আছে। ওইখানে বলা আছে এন্টেনা সিস্টেম নিয়ে আপনাদের একটা ক্লাস আছে। ওকে, আমার মনে হয় এটা আমরা খুব ইজিলি সেখানে আপনি সরি ভাইয়া, আমি আমাদের যারা অলরেডি এক্সপার্ট দেখেছি, আছে। আপনার বলার সাথে সাথে দেখেছি, পরে একটু সরি, ডোন্ট বি সরি, ডোন্ট বি সরি। এটা অনেক সময় হয়ে যায়, হ্যাঁ, আমরা অনেক সময় মিস করে ফেলি, এটা কোনো ব্যাপারই না। ওকে, anyone else want to say anything about our training session? Please, Hawk 86. হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আতিক।
আহ, নামটা আসলে আমার ওই জিমেল দিয়ে সেভ করা, তো হক এটিসিস দেখায় আমার নাতিক। ভাই আমি জাস্ট একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, আসলে পসিবল কিনা, কারণ আমরা তো প্রতি শুক্রবার অবশ্যই আমরা একটা ভালো সেশন করতেছি, এবং অনেস্টলি বলতে গেলে এখন পর্যন্ত যতগুলো সেশন হয়েছে খুবই ভালো লেগেছে। সাথে নিজেরও কিছু কমপ্লিকেশন ছিল, আমি ওইভাবে ইলেকট্রনিক্স এর যে ক্লাসগুলো হয়েছে ভাই আমি আসলে দেখতে পারিনি, কিন্তু আসলে দেখা উচিত ছিল, আমি অনেস্টলি স্পিকিং। তো একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের ফ্যাসিলিটর যারা আছেন তারা তো প্রত্যেকে একটা গ্রুপ আমরা ভাগ করে নিয়েছি, তো প্রতি শুক্রবার যেহেতু আমরা একটা সেশন করতেছি, সবার অনুমতি সাপেক্ষে বা যারা মানে দিবেন আর কি অনুমতি সাপেক্ষে, যে যেই ফ্যাসিলিটরের আন্ডারে আছি আমরা কি কথা বলে মাঝে মাঝে আমরা একটা ছোট নিজেরা নিজেরা কোনো সেশন করতে পারি, যারা যেটা বুঝে নেয়, কারণ সবাইকে তো আসলে একসাথে পাওয়া সম্ভব না। যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা একটা সেশনে হয়তো দেখা গেল সবকিছু আলোচনা করাও হয়তো একটু ডিফিকাল্ট, তো আমরা কি যে যার ফ্যাসিলিটরকে আন্ডারে কি মাঝে মাঝে সবকিছু মিলেই ছোটখাটো আধা ঘন্টা বা 40 মিনিট কোনো একটা সেশন করতে পারি, যে কোনো সময় সবাই যদি অনুমতি দেয়? টু বি ভেরি অনেস্ট, আমাদের এই ফ্যাসিলিটিটার পলিসিটা আনাই হয়েছে কিন্তু এই একটা উদ্দেশ্যেই, অনেক কিছু থাকে যেটা আমরা হয়তোবা সেশনে মিস করে যাই, অথবা সেশনে আসলে একটা, এইখানে আসলে আপনাদেরকে একটা চিন্তার খোরাক দেওয়া হয়, এইখানে আসলে আপনাকে ওইভাবে আক্ষরিক অর্থে কিছু শেখানো হয় না। এটা এটা একদমই ট্রু যে আপনাদেরকে আক্ষরিক অর্থে শেখানো যেটাকে বলে সেটা শেখানোটা আসলে এখানে হচ্ছে না। এখানে বেসিক্যালি যেটা হচ্ছে আপনাকে শিখানো হচ্ছে কিভাবে শিখতে হবে বা কি শিখতে হবে, কি জি সম্পর্কে আপনাকে জানতে হবে। তো আমার মনে হয় ইটস আ ভেরি গুড আইডিয়া। আপনারা চাইলেই আপনারা আপনাদের ফ্যাসিলিটেটরদেরকে যে কোনো সময় রিচ করতে পারেন, যার কারণে ফ্যাসিলিটেটরদেরকে দেওয়া হয়েছে। যদি মনে করেন যে না সেখানে ফ্যাসিলিটেটর না, আপনার অন্য কাউকে দরকার, ইউ ইউ নিড এনি কাইন্ড অফ এক্সপার্ট হেল্প, উই ক্যান অ্যারেঞ্জ, নো ইস্যু। আপনার যে কোনো ধরনের এক্সপার্ট হেল্প লাগতে পারে, আপনি বললেই সেটা অ্যারেঞ্জ করা সম্ভব, কোনো প্রবলেম নাই। এই জন্যই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি আছে, সেখানে আপনার প্রবলেমটা বলেন। হ্যাঁ, আমরা হয়তো বা চেষ্টা করবো আমরা নিজেরা সলিউশন করতে, যদি আমরা না পারি আমরা এক্সপার্টকে নিয়ে আসবো। দেখেন আমাদের সবার যে সবকিছু জানা আছে জ্ঞান আছে তা কিন্তু না, আমাদের এই জ্ঞানের সীমাবদ্ধতাটা অনেক বেশি। তো এই সীমাবদ্ধ জ্ঞান থেকেই আপনাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আমরা একটু বিজ্ঞানী বৈজ্ঞানী ভাব নেই, কিন্তু মূলত আমরা বিজ্ঞানী না, আমরা কিছুই জানি না। চেষ্টা করে যাওয়া যে আপনারা আসলে কি জানা উচিত সেটাকে একটা গাইডলাইন একটা স্ট্রাকচারে নিয়ে আসা, যে ঠিক আছে আপনি বিক্ষিপ্ত ভাবে অনেক কিছু না পড়ে সংক্ষিপ্ত ভাবে এই জিনিসগুলি সম্পর্কে ধারণা গ্রহণ করেন, ভবিষ্যতে আপনি আরো বেশি জানতে পারেন। জি এই ভাইয়া, হলো মানে আর কি। শেয়ারিং এর মাধ্যমে প্রত্যেকে তো আর সবকিছু জানবো না, হয়তো যারা আমাদের এক্সপিরিয়েন্সড আছেন ফ্যাসিলিটেটর যারা আছেন তাদের সাথে হয়তো আধা ঘন্টার জন্য বসলে অনেক কিছু শিখতে পারবো, এই জন্যই আর কি। আর সেটা অবশ্যই সবার অনুমতি সাপেক্ষেই হবে, যদি তারা অনুমতি নেন আর কি। তাই, okay. কোনো অনুমতি টনুমতি পরে আপনার যদি মনে হয় আপনার দরকার এটা বসা, ইফ ইউ মানে ফিল যে আপনার অন্য কেউ না আপনি একাই বসবেন, ইউ ক্যান গো ফর ইট। আই থিংক আপনার ফ্যাসিলিটেটর এটাতে বিব্রত হবেন না, এবং উনি বিব্রত হবেন না বিধায় উনি ফ্যাসিলিটেটর হয়েছেন, ওই ভার্ডিক্ট দিয়ে উনি এখানে এসেছেন। সাব্বির। ঠিক, ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া ওই যে লাস্ট বক্তার কথা এবং আপনার কথার প্রেক্ষিতেই বলা যে মানে আমরা প্রত্যেকটা গ্রুপে এগুলো বলা আছে অলরেডি, কেউ যদি আমাদের সাথে কোনো কোশ্চেন চায় কোশ্চেন গ্রুপে বলে, তাও যদি কারো ওয়ান টু ওয়ান কম্বিনেশন লাগে আমরা আমরা এখানে প্রস্তুত আছি, এন্ড আমরা উইলিংলি এটা করবো, মানে হ্যান্ডেল করবো আর কি, উইথ কেয়ার। ধন্যবাদ। জামিল, জামিল বলেন ভাইয়া। জামাল উদ্দিন চৌধুরী, জামাল সরি জামিল না জামাল, জামাল উদ্দিন চৌধুরী বলেন আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া। এই একটা হচ্ছে রেডিও অ্যাভেঞ্চার কোড একটা সেকশন ছিল, মেবি সেকেন্ড ক্লাসটা, ওটা যদি একটু আবার রিলে করতেন। আমি বুঝতে পারিনি কোনটা, একটু জোরে বলবেন। রেডিও অ্যাভেঞ্চার কোড। রেডিও অ্যামেচার কোর্স, জি, কোড কোড। কোড অফ কন্ডাক্ট, রেডিও অ্যামেচার কোড। ভাইয়া উনি সেকেন্ড এটা ক্লাসের কথা মেনশন করছে, এখন সেকেন্ড ক্লাসে যেটা হয়েছে সেখান থেকে কিছু জিজ্ঞেস করছে হয়তো বা।
ইথিক্স রুলস এন্ড রেগুলেশন, অ্যামেচার রেডিও না ইথিক্স রুলস এন্ড রেগুলেশন, তাই কি? স্যার রেডিও অ্যাভেঞ্চার কোড একটা আছে পিডিএফ এ, ওটাতে 4টা ভাগ করা আছে। স্ক্রিপ্ট আমি আসলে মানে এক্স্যাক্টলি বুঝতে পারছি না জামাল, আপনি কোনটার ব্যাপারে কথা বলতেছেন। আহ, এই জামাল জামাল কার গ্রুপে আছে? আপনার ফ্যাসিলিটেটর কে? গ্রুপ 6, জি? গ্রুপ 6 এ আছে। ভাই এসটিজে ওর ফ্যাসিলিটেটর, ওনার ফ্যাসিলিটেটর সরি। এসটিজি কে বলবা কালকের মধ্যে যাতে ওনার এই ডাউটটা ক্লিন করে, কি ইস্যু এটা আমাকে জানাইতে বলবা। হ্যাঁ, ওকে ক্লিয়ার। ঠিক আছে জামাল, আমরা কালকে এটা নিয়ে আলাপ করে নিব। হ্যাঁ, হামিদুর রহমান ভাই। আচ্ছা, আমি বলতেছিলাম উনি মেবি কিউ কোডের কথা বলতেছিল। কিউ কোডের কথা কি জামাল? জামাল জি জি কিউ কোড, ওকে ঠিক আছে। এই সাব্বির, আমাদের এই অ্যামেচার রেডিও কিউ কোড আর হচ্ছে অ্যালফাবেট, ফোনেটিক অ্যালফাবেট, এটা একটু গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ, ওকে ভাই দিয়ে দিচ্ছি। ওকে। আমার মনে হয় উই শুড গো ফর দ্য সেশন। আমরা সিএমডি বলো। ভাইয়া আমি হচ্ছে আমাদের যে গুগল ড্রাইভ লিংক এবং হচ্ছে সেশন প্ল্যানটা আছে সেটা গ্রুপে দিয়ে দিছি, একটু সবাইকে চেক করে দিতে বললে এরপর থেকে আসলে মিসকমিউনিকেশনটা হবে না। থ্যাংক ইউ। ওকে, এটা মনে হয় পিন করা আছে এখন। আই থিংক ইটস ওকে, এভরিওয়ান ক্যান ফাইন্ড ইট। থ্যাংক ইউ এসিপি। ভাই জামাল ভাই কি ওই যে অ্যামেচার রেডিও কোড বলতে হচ্ছে আমাদের বেসিক অ্যামেচার রেডিও যে কিছু প্রিন্সিপাল আছে, যেমন ব্রাদারলি স্পিরিট, টলারেন্স, এই বিষয়গুলো কোন জিজ্ঞাসা করবেন? এটা নিয়ে আমরা এটা নিয়ে ওয়ান টু ওয়ান একটু জামাল ভাইয়ের সাথে কথা বলে হোয়াট ইজ গোয়িং অন এন্ড উই উইল সলভ ইট। ঠিক আছে, ঠিক আছে, এন্ড ইট মেক শিওর ইউ ইনফর্ম মি হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। ওকে, আমার মনে হয় আমাদের একটু আগায় যাই। পার্টিসিপেন্ট সংখ্যা অনেক কমে গেছে এখন। ওকে, আমরা লাস্ট সেশনে ইয়েতে আমরা দেখেছিলাম ইলেকট্রনিক্স টুলস, যেটা নিয়ে আসলে আমাদের কিছুটা গ্যাপ রয়ে গেছে আমাদের মনে হয়েছে, যার কারণে ওই ক্লাসটাকে আমরা আবার রিক্যাপ করলাম। এসেনশিয়াল ইনস্ট্রুমেন্ট ফর এভরি ইঞ্জিনিয়ার। তো এটা ইঞ্জিনিয়ার না, এটা আসলে বেসিক্যালি যে কারোর জন্য একটা বিপদ। আমি সেশন নিব না অ্যাডমিট করাবো? ওকে, আমরা একটু ইন্ট্রোডাকশন নিয়ে নেই। হোয়াট ইজ ইলেকট্রনিক্স টুলস? টুলস ইউজ ফর ড্রেসিং, অ্যাসেম্বলিং, টেস্টিং এন্ড রিপেয়ারিং ইলেকট্রনিক সার্কিট এন্ড ডিভাইসেস। আমরা যেই ইলেকট্রনিক সার্কিট থাকে আমাদের, সেটা বানানো, সেটাকে সাজানো, সেটাকে টেস্ট করা এবং সেটাকে রিপেয়ার করার জন্য যে টুলস গুলি আমরা ব্যবহার করি, দ্যাট ইজ কল্ড ইলেকট্রনিক্স টুলস। সেকেন্ড হচ্ছে হোয়াই ইটস ইম্পর্টেন্ট, এটা কেন দরকার আমাদের। অ্যাসেম্বলি করতে হলে আমাদের যে রেডিও গিয়ার গুলি থাকবে, সেটাকে অ্যাসেম্বল করা, সেটাকে মেনটেনেন্স করা, সেটাকে ট্রাবল শুট করার জন্য আমাদের টুলস গুলি সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা থাকা উচিত। এবং রিলায়েবল একটা অপারেশন চালানোর জন্য, যে আমি যখন তখন যাতে আমি স্টেশন অপারেট করতে পারি, সেইটার জন্য আসলে আমাদের এই ব্যাপারগুলি সম্পর্কে জানা উচিত। কি ইলেকট্রনিক্স টুলস, কি কি ইলেকট্রনিক্স টুলস আছে আমরা লাস্ট সেশনে কিছুটা জেনেছি। আমরা মাল্টিমিটার, আমরা দেখতে পাচ্ছি এখানে মাল্টিমিটার আছে। তো মাল্টিমিটারের ভিতর যেটা দিয়ে আমরা ভোল্টেজ মাপতে পারি, কারেন্ট মাপতে পারি, রেজিস্ট্যান্স মাপতে পারি, এছাড়াও আরো অনেক ধরনের কাজ করা যায়। তো তার ভিতর আমরা এখানে 3 ধরনের মাল্টিমিটার দেখতে পাচ্ছি, 2টা ডিজিটাল, একটা অ্যানালগ। তো এইখানে আমরা যদি একটু দেখি, এইটাতে কিছু দাগ দিয়ে ভাগ করা আছে। আপনি কেউ একজন একটু কনফার্ম করতে হবে যে সবকিছু ভিজিবল আছে কিনা। সিএমডি? ভাইয়া ভিজিবল আছে, পসিবল হলে একটু জুম করতে পারেন। আমি আর জুম করতে পারবো না, ইফ এনিবডি ওয়ান্ট দে ক্যান জুম ইট। ওকে ওকে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা একটা মাল্টিমিটার ডিজিটাল, এটা একটা অ্যানালগ মাল্টিমিটার। এখানে বেশ কিছু ভাগ করা আছে। এই যে উপরের যে ডায়ালটা আছে, এই ডায়ালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আসলে নির্ধারণ করি যে আমরা কি মেজার করতে চাই।
বেসিক্যালি মাল্টিমিটার গুলিতে কমনলি 4টা জিনিস পাওয়া যায়: এসি এবং ডিসি কারেন্ট মাপা, এসি ডিসি ভোল্টেজ মাপা, এসি ডিসি ভোল্টেজ মাপার পাশাপাশি কন্টিনিউটি চেক করা বলে এটাকে, যে লাইন শর্ট আছে কিনা কোনো কারণে, বা তারের কন্টিনিউটি ঠিক আছে কিনা সেটা, বা সার্কিটের কন্টিনিউটি ঠিক আছে কিনা সেইটা বুঝতে পারা, পাশাপাশি রেজিস্ট্যান্স মাপতে পারা। এই কয়েকটা জিনিস একটা মাল্টিমিটারের কমন ফ্যাসিলিটিস, এটা থাকবেই, এটার বাইরে আসলে মাল্টিমিটার সাধারণত হয় না। কিছু মাল্টিমিটারে বাড়তি কিছু ব্যাপার থাকে, যেমন আমরা এই পাশে একটা হলুদ মাল্টিমিটার দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে একটা নীল পোর্শন। এইখানে বেসিক্যালি আমরা ট্রানজিস্টর চেক করতে পারি, পিএনপি ট্রানজিস্টর অথবা এনপিএন ট্রানজিস্টর, যে ধরনের ট্রানজিস্টরই হয় আমরা এখানে ট্রানজিস্টর চেক করতে পারি। তো এইটা একটা মাল্টিমিটারের বেসিক মাল্টিমিটারের বৈশিষ্ট্য হচ্ছে তার ভিতরে মিনিমাম 4টা জিনিস মাপা যাবে: ভোল্টেজ মাপা যাবে, কারেন্ট মাপা যাবে, রেজিস্ট্যান্স মাপা যাবে, পাশাপাশি কন্টিনিউটি মাপা যাবে বা শর্ট চেক করা যাবে অথবা ডায়োড চেক করা যায়। তো এইখানে আমরা এই 3 ধরনের মাল্টিমিটার দেখলাম। তার ভিতর আমার রিকমেন্ডেশন, আমরা এই যে এই পাশে একটা মাল্টিমিটার দেখতে পাচ্ছি, এই ধরনের একটা মাল্টিমিটার আমাদের সকলেরই থাকা উচিত। সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে অসিলোস্কোপ, একটু অ্যাডভান্স লেভেলের একটা ডিভাইস। এই অসিলোস্কোপ সাধারণত একটু অ্যাডভান্স লেভেলে যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য খুব জরুরি। হয়তোবা বেসিক লেভেলে আমাদের প্রয়োজন নাই, তারপরেও এটা একটা ইলেকট্রনিক্স এর কাজের জন্য খুবই এসেনশিয়াল একটা জিনিস। যখন আমরা নতুন কোনো কিছু ডিজাইন করতে চাই বা নতুন কোনো ডিভাইসকে আমরা রিপেয়ার করতে চাই, আন্ডারস্ট্যান্ডিং অফ এই ফ্রিকোয়েন্সি, ওটার ভিতরে আসলে কি সিগন্যাল আসতেছে, কেমন আসতেছে, আদৌ সেটা কাজ করতেছে কিনা, এরকম অনেক কিছু অ্যানালাইসিস করার জন্য বেসিক্যালি একটা অসিলোস্কোপ দরকার। বেসিক্যালি একটা অসিলোস্কোপে আমরা বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সিকে ভিজুয়ালাইজ করতে পারি, যে আসলে এখানে অডিও সিগন্যাল আমরা অ্যানালাইজ করতে পারি, আমরা ভোল্টেজ অ্যানালাইজ করতে পারি। এই ছাড়া আমাদের ধরেন অনেক সময় ক্রিস্টাল থাকে, সেখান থেকে আসলে কি ধরনের ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে, কোন ধরনের হারমোনিক আছে কিনা, বা আমাদের স্কোয়ার ওয়েভ দরকার, সাইন ওয়েভ দরকার, কোন ধরনের ওয়েভ আমরা পাচ্ছি, সে ওয়েভের প্যাটার্ন ঠিক আছে কিনা, এই জিনিসগুলি বোঝার জন্য অসিলোস্কোপ ব্যবহার করা হয়। সাধারণত আমরা একদম বাম পাশে যে অসিলোস্কোপটা দেখতে পাচ্ছি, এটা একটা প্রফেশনাল লেভেলের অসিলোস্কোপ। এটা সাধারণত ব্যান্ড স্টপ হয় এবং এটা বেশ ভারী, এবং এর অনেকগুলি ফাংশনাল ইউজ আছে। সেকেন্ড, আমরা যেটা দেখতে পাচ্ছি লাল কালারের, এটা একটা ডিআইওয়াই, মানে হোম ব্রিও, আপনি চাইলে ঘরে তৈরি করতে পারেন। খুব সহজে কিটটা কিনতে পাওয়া যায়, 3 থেকে 4 হাজার টাকাতে এই জিনিসটা কিনতে পাওয়া যায়। এটা একদমই বেসিক, আপনাকে অনেকটা খেলনা টাইপের আমরা বলতে পারি। এটা দিয়ে আপনি একটা ধারণা পাবেন হাউ অসিলোস্কোপ ওয়ার্ক, এবং এটা দিয়ে টুকটাক কাজ আসলে করা যায়। মানে খুব অ্যাডভান্সের কাজ করা যাবে না, বাট বেসিক লেভেলের কাজগুলি আমরা এই ধরনের অসিলোস্কোপ দিয়ে করতে পারি। তার পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটাও বেসিক্যালি পোর্টেবল একটা অসিলোস্কোপ। যারা হচ্ছে পোর্টেবলে গিয়ে কাজ করেন, বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হয়, তাদের জন্য এই ধরনের পোর্টেবল অসিলোস্কোপ থাকে। এইটা আসলে খুব বেশি একটা ফাংশনালিটি এর ভিতর থাকে না, খুবই মিনিমালিস্টিক, হয়তো বা 20 মেগাহার্টজ বা 50 মেগাহার্টজ এর কাজগুলি এটা দিয়ে ঠিক মতো করা যায়, তারপরে আর করা যায় না। তার উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটা একটা কম্পিউটার বেসড বা হচ্ছে সফটওয়্যার বেসড অসিলোস্কোপ। এটাকে কম্পিউটারের সাথে ব্যবহার করতে হয়। কম্পিউটারে বেসিক্যালি এখানে যেমন একটা ডিসপ্লে আছে, সবগুলির ভিতরেই দেখতে পাচ্ছেন ডিসপ্লে আছে, এর ভিতরে কোনো ডিসপ্লে নাই। বেসিক্যালি ও কম্পিউটারের প্রসেসরকে ব্যবহার করে, এবং সেইখানকার যে ডিসপ্লে আছে সেটাতে আপনাকে আউটপুট দিবে। এইটা হচ্ছে যদি আপনি এটাও অনেকটা প্রফেশনাল লেভেলেরই কাজ করে। তো এই দুইটা ডিভাইস হচ্ছে রিকমেন্ডেড, আপনারা যদি কখনো কেউ কেনার কথা চিন্তা করেন, এই দুইটা ডিভাইস আপনারা কিনতে পারেন। পাশাপাশি যদি কেউ প্র্যাকটিস করার জন্য বা হাউ ইটস ওয়ার্ক বোঝার জন্য চিন্তা করেন, তাহলে মাঝখানে যেটা লাল দেখতে পাওয়া যাচ্ছে 1500, 2000, 3000 টাকার মধ্যে পাওয়া যায়। আপনারা চাইলে দারাজেও এটা কিনতে পারেন, খুব সহজেই এটা অ্যাভেলেবল, অথবা যে কোনো প্রজেক্টের বা হবি প্রজেক্ট শপে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। দেন এলসিআর মিটার। এলসিআর মিটার বেসিক্যালি ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এন্ড রেজিস্ট্যান্স মাপার জন্য ব্যবহার করা হয়। তো ইন্ডাকটেন্স যেটা হচ্ছে আমরা ওই দিন দেখতে পেয়েছিলাম যে কয়েলের কিছু ইন্ডাকটেন্স থাকে, ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স থাকে, রেজিস্টরের রেজিস্ট্যান্স থাকে। তো এই জিনিসগুলি মেজার করার জন্য পাশাপাশি
অনেক সময় আমাদের ট্রানজিস্টর চেক করার জন্য আমরা বেসিক্যালি এই ধরনের এলসিআর মিটার ব্যবহার করি। তো এই পাশে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা অ্যাডভান্স লেভেলের এলসিআর মিটার, যদিও এটা ডিআইওয়াই, আপনি হোম ব্রিও ডিভাইস আপনি নিজে ঘরে তৈরি করতে পারেন। তার পাশে একটা কমার্শিয়ালি মার্কেটে কিনতে পাওয়া যায় এরকম একটা ডিভাইস। এটা আপনি মাল্টি ফাংশন টেস্টারও বলে এটাকে, এবং এইটাকে আপনি এলসিআর মিটারও বলতে পারেন। পাশাপাশি এটা আর একটা ডিআইওয়াই, এটাও আপনি হোম ব্রিও ঘরে তৈরি করতে পারেন। এইটা মার্কেটে খুবই অল্প টাকায় পাওয়া যায়, নিয়ার অ্যাবাউট 1500 থেকে 2000 টাকাতেই আপনি এটা তৈরি করতে পারেন। এটা আরডিনো বেসড, তো এটা আসলে সস্তায় পাওয়া যায় এবং খুব ইজি টু অ্যাক্সেস। আপনি যে কোনো জায়গাতেই এটা খুঁজে পাবেন, যে কোনো হবিস শপে অথবা দারাজেও এটা অ্যাভেলেবল। তবে প্রফেশনালি কাজ করতে গেলে এই ধরনের একটা মাল্টি ফাংশনাল টেস্টার দরকার। আর যারা একটু দেখতে সুন্দর, আরো একটু অ্যাডভান্স লেভেলে কিছু চিন্তা করবেন, তারা এটা করবেন। আমার মনে হয় আর কাউকে এই ঢুকানোর অ্যাটেন্ড করানোরই দরকার নেই। অলরেডি 30 মিনিটস গন। ওকে, দেন আমরা অ্যাসেম্বলি টুলস এর দিকে আসি। আমরা এগুলি সবগুলি আসলে মেজারিং ইকুইপমেন্টস গুলি দেখলাম, বা টেস্টিং ইকুইপমেন্টস, মাল্টিমিটার, অসিলোস্কোপ, এলসিআর মিটার। এবার আমরা আসি অ্যাসেম্বলি টুলের দিকে। আসলে আমাদের ডে টু ডে লাইফে যে ধরনের অ্যাসেম্বলিং টুলস গুলি প্রয়োজন পড়ে, আমরা অ্যাসেম্বলি টুল বেসিক্যালি কম্পোনেন্টকে সোল্ডার করা বা জয়েন করার কাজে ব্যবহার করা হয়। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা একটা সোল্ডারিং স্টেশন। বেসিক্যালি এটা টেম্পারেচার কন্ট্রোল করা যায়। এখানে দেখতে পাচ্ছেন একটা এই নবের মতো আছে, এটা ঘুরায় ঘুরায় এই সোল্ডারিং আয়রন কত টেম্পারেচারে অপারেট করবে সেইটাকে এখান থেকে নির্ধারণ করা হয়। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্যাড, এখানে একটা বাটির মতো দেখা যাচ্ছে, এই পাশে একটা লিড হোল্ডার আছে। তো বেসিক্যালি প্যাড হচ্ছে টিপ ক্লিন করার জন্য। আর সামনে যে ছোট ছোট পার্টস গুলি দেখা যাচ্ছে এটাকে বলা হয় সোল্ডারিং টিপ। বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের টিপ ব্যবহার করা হয়। বেসিক্যালি পুরো আয়রনটা তো গরম হয় না, আয়রনের টিপটা খুব বেশি গরম হয়। এই টিপটাকে দিয়েই আমরা সোল্ডারটা বেসিক্যালি করে থাকি। কেউ কি হ্যান্ড রাইজ করেছেন? আমি দেখতে পাচ্ছি না, অ্যাফার্মেটিভ ভাই, একজন হ্যান্ড রেজ করছিল। প্লিজ জি, ওনাকে বলতে বলেন। আবার উনি হাত নামিয়ে ফেলছেন আর কি। তারপরে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা আমরা খুব সহজে আমাদের আশেপাশের আহ যে কোনো দোকানে আমরা এটাকে দেখতে পাই। ইলেকট্রনিক্স এর দোকানে বা ইলেকট্রিক্যাল দোকানে আমরা এই ধরনের সোল্ডারিং আয়রন দেখতে পাই। এইটা 60 ওয়াট টু 80 ওয়াট, 100 ওয়াট, 40 ওয়াট, বিভিন্ন ওয়াটের এই ধরনের সোল্ডারিং আয়রন পাওয়া যায়। খুব ওয়াইডলি ইউজ হয় 60 ওয়াটের একটা সোল্ডারিং আয়রন। এইটাতে বেসিক্যালি টেম্পারেচার কন্ট্রোল করা যায় না, আপনি যত সময় ধরে রাখবেন সে তত বেশি গরম পেতে থাকবে। তার পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সোল্ডারিং লিড, অথবা এটাকে আমরা এই আহ, রাং বলে থাকি, বাংলা ভাষায় বলে রাং। বেসিক্যালি এটা একটা সোল্ডারিং লিড। এই লিডটা দুই ধরনের ফর্মে পাওয়া যায়, একটা লিকুইড ফর্মে পাওয়া যায়, একটা সলিড ফর্মে পাওয়া যায়। বেসিক্যালি আমাদের ডে টু ডে লাইফ কাজের জন্য আমরা সলিড লিড ব্যবহার করে থাকি। এই ছাড়াও দুই ধরনের পেস্ট পাওয়া যায়, একটা পেস্ট পাওয়া যায় হচ্ছে ডিব্বার মধ্যে, আরেকটা পেস্ট পাওয়া যায় সিরিঞ্জে। বেসিক্যালি এটা যারা অ্যাসেম্বলি লেভেলের কাজ করেন, যারা সারফেস মাউন্টিং সার্কিট নিয়ে কাজ করে, তাদের জন্য এই পেস্টের প্রয়োজন পড়ে। এছাড়া এটা আসলে অন্য কারো প্রয়োজন নাই। এই লিডটা বেসিক্যালি আপনার সোল্ডারিং কম্পোনেন্টের সাথে পিসিবিটাকে জয়েন করার কাজ করে। এটা অনেকটা ঝালাইয়ের কথা বলতেছি আমরা, ঝালাই করার মতো। যে এই পার্টটা গলে যায় খুবই অল্প টেম্পারেচারে, বিভিন্ন টেম্পারেচারে লিড পাওয়া যায়। যেমন আপনার কিছু আছে আপনার 200 ডিগ্রি সেলসিয়াসে গলে যায়, কিছু আছে 300-তে গলে, কিছু 350, কিছু আছে 400-500, এরকম বিভিন্ন গ্রেডের পাওয়া যায়। সো আমাদের বেসিক্যালি ডে টু ডে লাইফে আমরা যেটা ব্যবহার করি এটা 250 থেকে 300 টেম্পারেচারের মধ্যে গলে যায়। আচ্ছা, উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি বেসিক্যালি এইটা একটা হেল্পার হিসাবে কাজ করে বা হেল্পিং হিসাবে কাজ করে যখন আপনি সোল্ডার করতে যাবেন। বেসিক্যালি এই সোল্ডারিং ফ্লাক্স, এটাকে আমরা বলি সোল্ডারিং ফ্লাক্স, অথবা বাংলায় বলতে গেলে রজন বলি আমরা। আপনি এটা এই দুইটা ফর্ম পাওয়া যায়, একটা পেস্ট আকারে জেলের মতো করে পাওয়া যায়, আরেকটাকে পাওয়া যায় হচ্ছে সলিড ফর্মে। সলিড ফর্মে যে রজনটা পাওয়া যায় এটা আমরা খুব বেশি ব্যবহার দেখতে পাই হচ্ছে আমাদের হার্ডওয়্যারের দোকানে গেলে আপনি দেখতে পাবেন যারা বার্নিশের কাজ করে
তাদের জন্য অনেক সময় এই জিনিসের প্রয়োজন পড়ে। বার্নিশ করতে এটা খুব কাজে লাগে। আর এইটা যেটা পাওয়া যায় এইটা বেসিক্যালি একটা পেস্ট, এইটা ইলেকট্রনিক্স এর কাজেই ব্যবহার করা হয়। তো এইটা ফার্স্টে অ্যাপ্লাই করা হয় যদি আমাদের ওইখানে কোনো ধরনের ডাস্ট থাকে বা ডিঅক্সিডাইজেশন থাকে, সেইটাকে রিমুভ করার জন্য ফার্স্টে পেস্ট এই যে ফ্লাক্স দেওয়া হয়, তারপরে আমরা লিডটা দিয়ে ঝালাই করি। তো আমাদের একটা সোল্ডারিং আয়রন, আমাদের যারা ছোটখাটো ইলেকট্রনিক্স এর হবি রাখে, দে শুড হ্যাভ আ সোল্ডারিং আয়রন এন্ড এটা রিলেভেন্ট লিড প্রয়োজন এবং ফ্লাক্স তার কাছে থাকা উচিত। এইটা অবশ্যই প্রয়োজন। দেন হচ্ছে ডিসোল্ডারিং পাম্প অথবা উইক। ওকে, ডিসোল্ডারিং পাম্প অথবা উইকটা হচ্ছে আমরা তো সোল্ডার করে ফেললাম, এখন কোনো কারণে যদি আমাদেরকে সেখানে ডিসোল্ডার করতে হয় বা কম্পোনেন্টটাকে তুলে ফেলতে হয়, আমরা অনেককেই দেখি উপরের পাশে সোল্ডার ধরে ডিস দিয়ে টান দেয়। অনেক সময় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের পিসিবিটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওই যে রানটা সেখানে লেগে গেল বা যেই লিডটা গলে সেখানে লেগে যায়, সেটাকে তুলে ফেলার জন্য এই ধরনের পাম্প ব্যবহার করা হয়। খুব কমনলি কিনতে পাওয়া যায়, আমাদের জেলা উপজেলা শহরগুলিতে কিনতে পাওয়া যায় এই ধরনের পাম্প। এটা খুবই সস্তা, 100 টাকা থেকে 120-130 টাকার মধ্যে এটা পাওয়া যায়। এইটা বেসিক্যালি সোল্ডারিং লিডটা গরম করে এটাকে যখন একটা সাকশন তৈরি হয়, সেই সাকশন এই বাটনটা প্রেস করলে সেই এই পাইপটা উপরের দিকে উঠে যায়, তখন নিচ থেকে যা কিছু থাকে সেটাকে টেনে নিয়ে নেয়। তো এই জিনিসটা ব্যবহার করা হয় ডিসোল্ডারিং এর ক্ষেত্রে, যদি সেটা আসলে কোনো ধরনের থ্রু হোল মাউন্টিং হয়। কিন্তু এছাড়াও আর একটা পদ্ধতি আছে, এই ধরনের তামার কিছু তার পাওয়া যায় যেটা খুব বেশি এটা কেমন ভাবেই তৈরি করা হয়, ও যে কোনো সার্কিটে থাকলে সার্কিটে লেগে থাকা রাংটাকে তুলতে বেসিক্যালি এটার একটু টুকরো কেটে সেখানে হিট দিলেই সেটা উঠে যায়। বেসিক্যালি ওই সোল্ডার প্যাড এখান থেকে সোল্ডারটা এই উইকের মধ্যে লেগে যায়। তো এইটা আহ, যারা একটু অ্যাডভান্স লেভেলে কাজ করেন তাদের জন্য এটা খুব বেশি জরুরি। আর ইন বেসিক হোম ব্রিও বা ঘরের ভিতর কাজ করার জন্য, সাধারণ কাজের জন্য আমরা পাম্পটাকেই রিকমেন্ড করব, এবং যেটা এটা খুবই সস্তা। দো উইক একটু এক্সপেন্সিভ, যদিও খুব ভালো কাজ করে উইক। পাম্পের ভিতর যদি সম্ভব হয় আপনারা আসলে একটু ভালো পাম্প, যেটা হাতের বাম পাশে দেখতে পাওয়া যাচ্ছে, এই পাম্পটা নিতে পারেন। আর যাদের পাওয়া যাচ্ছে না, যদি না পাওয়া যায় সেক্ষেত্রে অ্যাটলিস্ট এই পাম্পটা ব্যবহার করতে পারেন। উইকটা আসলে খুব বেশি জরুরি না, আপনার আইদার আপনি কোন অ্যাডভান্স লেভেলে কাজ করেন বা খুব প্রিসাইজ কোনো কাজ করেন। ওকে, টুইজার এন্ড অ্যাপিয়ার্স বেসিক্যালি আমরা এই প্লাস বলে থাকি যে প্লায়ার দাও, ঠিক আছে? তো প্লায়ার এবং টুইজার এইটা বেসিক্যালি ইলেকট্রনিক্স এর কাজের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ভাই আপনি কো হোস্ট দিয়ে দিবেন নাকি? আচ্ছা ঠিক আছে। ওকে, তো বেসিক্যালি আমরা এই যে এই পাশে যেটা দিকে দেখতে পাচ্ছি এটাকে আমরা টুইজার্স বলি, অনেকে শোন বলে, অনেকে চিন্তা বলে, আপনি যেভাবেই বলেন এটার বিভিন্ন ধরনের আছে। তবে খুব ভালো মানের টুইজার আপনার প্রয়োজন, কারণ এগুলি ফ্লেক্সিবল হলেও বিপদ, আবার খুব বেশি শক্ত হলেও কাজ করতে প্রবলেম হয়। তো বেসিক্যালি ইলেকট্রনিক্স এর জন্য এটা খুব বেশি আমরা দেখতে পাই হচ্ছে আপনার মেডিকেল স্টোরে, বা আমরা যারা হচ্ছে হসপিটালে যাই ইমার্জেন্সিতে, বা আপনি দেখতে পাবেন সেটা অপারেশন থিয়েটারে, সেটাও টুইজার, বাট সেইটা মেডিকেল গ্রেডের। আর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা ইলেকট্রিক্যাল গ্রেডের। দেখেন পিছনের পাশটা কালো করা আছে, যাতে কোনো কারণে লাইভ সার্কিটে কাজ করলে শর্ট সার্কিটের পসিবিলিটিস বা আপনি শক করার পসিবিলিটিস কমে যায়। আর এই পার্টগুলি, সামনের পার্টগুলি বিভিন্ন সাইজের পাওয়া যায় বিভিন্ন ধরনের কম্পোনেন্ট হোল্ড করার জন্য। তো এইটা একটা সেট, যদি আপনি সোল্ডারিং নিয়ে ভালো কাজ করেন বা ছোট ছোট কম্পোনেন্ট নিয়ে কাজ করেন, এটা আপনার খুব বেশি জরুরি। এই ছাড়াও ইন জেনারেলি এই পাশে যে সেটটা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের মাল্টিপ্লায়ার এবং কাটার সহ একটা সেট, এইটা আপনার প্রয়োজন পড়বে ডে টু ডে লাইফ কাজের জন্য, এটা দরকার। ওকে, স্ক্রু ড্রাইভার অ্যান্ড নাট ড্রাইভার। আমরা খুব বেশি পরিচিত স্ক্রু ড্রাইভারের সাথে,
যেটা খুব বেশি দেখতে পাওয়া যায় আশেপাশের দোকানগুলিতে, খুব বেশি খুঁজতে পাওয়া যায় এই ধরনের একটা টুলস। এটা মোটামুটি 30টার মতো হেড থাকে, যে হেড গুলি দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। কিন্তু খুব বেশি প্রবলেম হয় এই টিপ গুলি যখন আমরা ব্যবহার করতে যাই, একটু জোরে মোড়া দিলেই ভেঙে যায়। তো এই ক্ষেত্রে আসলে আমাদেরকে একটু ভালো মানের স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হবে, যেটা আমরা হাতের ডান পাশের যেই আহ, ছবিটা দেখতে পাচ্ছি এইখানে অনেক, আমি সংখ্যাটা এক্স্যাক্টলি বলতে পারবো না। এই ধরনের একটা প্রফেশনাল টুলস আপনার প্রয়োজন পড়বে, স্ক্রু ড্রাইভারের সেট। আপনি অলমোস্ট সব ধরনের নাট এটা দিয়ে খুলতে পারবেন, সরি সব ধরনের স্ক্রু এটা দিয়ে খুলতে পারবেন। অলমোস্ট অ্যাসেম্বলি থেকে শুরু করে মোটামুটি বড় সাইজের স্ক্রু গুলি, ইলেকট্রনিক্স এর মধ্যে যেগুলি ব্যবহার হয়, ডোন্ট থিঙ্ক এটা দিয়ে আপনি হচ্ছে এই বাসার মশারি টানানোর না স্ক্রু আপনি লাগাবেন, এটা দিয়ে সেই কাজটা করতে পারবেন না। এইটা বেসিক্যালি খুবই প্রিসাইজলি তৈরি করা হয় হচ্ছে ইলেকট্রনিক্স বোর্ডে কাজ করার জন্য। এবং এখানে এক্সটেনশনও দেওয়া আছে, আপনি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারবেন টর্কের জন্য। মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা নাট ড্রাইভার। আমাদের বিভিন্ন ধরনের নাট থাকে, নাট খুলতে গেলে আমাদের অনেক প্যারা খেতে হয়। আমরা বেসিক্যালি উপর দিয়ে একটা প্লায়ার দিয়ে ধরি, নিচ দিয়ে আমরা হচ্ছে এই স্ক্রু ড্রাইভার দিয়ে ঘোরানোর চেষ্টা করি। তো বেসিক্যালি এই ধরনের নাট খোলা এবং লাগানোর জন্য একটা টুলস পাওয়া যায়, এটাকে নাট ড্রাইভার বলে। আমরা এইখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নাট ড্রাইভার আছে। এটা বেসিক্যালি এমন টুলস যেটা আসলে আপনার যেখানে আপনি ওই স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুটা ঘোরানোর সুযোগ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে ব্যবহার হয়। ইটস নট ম্যান্ডেটরি যে আপনার এটা ব্যবহার করতে হবে, বাট ইউ শুড হ্যাভ আ স্ক্রু ড্রাইভার সেট যেখানে মাল্টি ফাংশনাল স্ক্রু ড্রাইভার থাকবে। ওকে, রিপেয়ার এন্ড মেনটেনেন্স টুলস, যেটা আমাদের এবার যদি আমরা কোনো সার্কিট রিপেয়ার করতে চাই অথবা মেনটেনেন্স করতে চাই, সেক্ষেত্রে কি ধরনের টুলস আমাদের ব্যবহার করা উচিত? হট এয়ার রিফ্লো স্টেশন, বেসিক্যালি সোল্ডারিং আয়রন যে কাজটা করে সেটা একটা তা একটা আয়রনের মাথাটা গরম হয় এবং সেটা আপনার কম্পোনেন্ট পিসিবি বোর্ডের মাঝখানে দিয়ে যখন লিড দিবেন তখন সেটা গরম হয়ে গলে যাবে। এতে যে প্রবলেমটা হয় অনেক সময় দেখা যায় যে দুই তিনটা লেগ একত্রে ঝালাই করা থাকে এবং সেগুলি একত্রে ঝালাই দিতে হয়, অথবা সারফেস মাউন্টিং বলা হয়, যেটা আমরা আমাদের মোবাইল ফোনে দেখি যে কোনো উপর থেকে নিচের দিকে গিয়ে কোনো লেগ লাগানো থাকে না, একদম এই সার্কিটের উপরেই লাগানো থাকে। তো সেই ধরনের অ্যাসেম্বলি কম্পোনেন্টকে তুলা অথবা সেটাকে রিপ্লেস করার জন্য উপর থেকে বাতাসের মাধ্যমে সেটাকে গরম করা হয়। যখন এই লিডটা গলে যায় তখন সেই কম্পোনেন্টটাকে তুলে নতুন কম্পোনেন্ট বসানো, অথবা সেই কম্পোনেন্টটাকে আবারও রিবলিং করা, বিভিন্ন ধরনের কাজ করা যায়। তো বেসিক্যালি এটাকে রিফ্লো রিওয়ার্ক স্টেশন বলা হয়, আমরা অনেক সময় রিফ্লো বলি অথবা রিওয়ার্ক বলা হয়। ধরেন অ্যাসেম্বলি কম্পোনেন্ট হয়ে আসলো, আপনার কাছে সেই সার্কিটটা আছে, সেইটাকে আপনি যদি রিপেয়ার করতে চান, একটা নির্দিষ্ট কম্পোনেন্টকে তুলে ফেলতে চান, তাহলে এই হট এয়ার স্টেশন প্রয়োজন পড়ে। এইটা সাধারণত টেম্পারেচার এবং এয়ার ফ্লো কন্ট্রোলের মাধ্যমে করা যায়। এটার ভেরিয়াস ক্যাটাগরি আছে, তবে খুব কমনলি ইউজ হয় আমরা চোখের সামনে যে দুইটা দেখতে পাচ্ছি এই ধরনের গুলি। এগুলি একটু এক্সপেন্সিভ, 3,500-4,000 টাকা থেকে শুরু হয় এবং খুব ভালো মানের গুলি কিনতে গেলে 15,000 থেকে 20,000 টাকা প্রয়োজন পড়ে। ওকে, দেন আমরা আসি পিসিবি হোল্ডার এন্ড থার্ড হ্যান্ড টুল। বেসিক্যালি এটাকে বলা হয় যে আপনি যখন একা কাজ করতে যাবেন তখন আপনাকে হয় সার্কিটটা ধরে রাখতে হবে, নয়তো কম্পোনেন্ট ধরতে হবে, আবার ঝালাইও দিতে হবে। এই সবগুলি কাজ আমাদের দুই হাতে করা সম্ভব হয় না অনেক সময়, বা অনেক সময় খুবই কষ্টসাধ্য, 2-3 আঙ্গুলে প্যাচ দিয়ে কাজ করতে হয়। বেসিক্যালি এই ধরনের থার্ড হ্যান্ড ব্যবহার করা হয়। আমরা দেখতেই পাচ্ছি বেসিক্যালি একটা সার্কিট এখানে আটকে রেখে আমরা সোল্ডারিং করতে পারি। এটা দুই ধরনের পাওয়া যায়, একটাতে থাকে হচ্ছে আপনার এরকম ম্যাগনিফাইং গ্লাস সহ, আর একটাতে ম্যাগনিফাইং গ্লাস থাকে না। এখানে 2টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 10টা থাকতে পারে, বিভিন্ন ধরনের পাওয়া যায়। ইটস জাস্ট অ্যান আইডিয়া। এটাকে থার্ড হ্যান্ড টুল বলা হয় অথবা পিসিবি হোল্ডার বলা হয়। ওকে, ম্যাগনিফাইং গ্লাস অর মাইক্রোস্কোপ। আমি দুঃখিত, আমি জাস্ট 1 মিনিট একটা ব্রেক নিচ্ছি।
ওকে, তো আমরা ম্যাগনিফাইং গ্লাস ও মাইক্রোস্কোপে আছি। সাধারণত ম্যাগনিফাইং গ্লাস আর মাইক্রোস্কোপ ব্যবহার করি আমরা ছোটখাটো অনেক ধরনের কম্পোনেন্টকে খালি চোখে দেখাটা খুবই কঠিন। তো সেই ধরনের কাজের জন্য আমরা মাইক্রোস্কোপ অথবা ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করি। যারা একটু প্রফেশনালি কাজ করেন তারা মাইক্রোস্কোপ ব্যবহার করে। মাইক্রোস্কোপ আমরা অনেক ধরনের মাইক্রোস্কোপ পাই, যেটা ল্যাবরেটরিতে ব্যবহার হয়, সেটাও এক ধরনের ইলেকট্রনিক্স এর জন্য সেটা পাওয়া যায়। আহ, এই যে ম্যাগনিফাইং গ্লাস দেখতে পাচ্ছি, এটার ভিতর লাইটও থাকে। চাইলে সেটা আসলে নিচে লাইট দেয় এবং উপরে গ্লাস দিয়ে দেখা যায়। আর আর খুবই সস্তায় কিনতে পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে এই ধরনের চশমা কিনতে পাওয়া যায়, যেটা আসলে আমরা পরিধান করে তারপরে ছোট ছোট কাজগুলি করে থাকি। এটা আসলে খুব ম্যান্ডেটরি না, যারা প্রিসাইজ কাজ করেন না তাদের জন্য এটা খুব জরুরি না, ডে টু ডে লাইফে এটা প্রয়োজন পড়ে না। দেন ওয়ার স্ট্রিপার এন্ড কাটার্স। এই ওয়ার স্ট্রিপার এবং কাটার্স হচ্ছে আমরা খুব কমনলি যে কাজটা করি সেটা হচ্ছে আমরা তার কাটি দাঁত দিয়ে, দাঁতে ধরে টান দেই। জাস্ট ইমাজিন করেন একটা লাইভ ওয়্যার আপনি দাঁত ধরে টান দিচ্ছেন আর আপনি একটা শখে মোটামুটি 30 হাত দূরে চলে গেলেন। তো এই ঘটনা যাতে না ঘটে সেজন্য আমাদেরকে ব্যবহার করতে হয় ওয়্যার স্ট্রিপার। প্রথম যে দুইটা ছবি দেখতে পাচ্ছি এটা ওয়্যার স্ট্রিপার। প্রথমটাতে আসলে বেসিক্যালি নির্দিষ্ট কিছু ওয়্যারকে এখানে ব্যবহার করা যায়। 2.6 আর থেকে শুরু করে 0.6 RM পর্যন্ত আমরা তার এটা দিয়ে কাটতে পারি। আর এই ধরনের ওয়্যার স্ট্রিপার বেসিক্যালি সকল ধরনের তারই সে কাটতে পারে। এবং এইটার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তার ইনসুলেটর রিমুভ করা, যেটা দিয়ে শুধু স্ট্রিপ করবে, ভিতরের কোটটা থেকে যাবে। আর পিছনের পাশটা একটা কাটার থাকে যেটা দিয়ে আসলে আমরা তারটা কেটে ফেলতে পারি। তো সেম এই দুইটার জন্য একই ধরনের। তার পাশাপাশি এই দুই ধরনের কাটার আমাদের প্রয়োজন পড়ে। একটা একটু যেটা হচ্ছে একটু মোটা ধরনের তার কাটা, পাশাপাশি এই ধরনের আমাদের বিভিন্ন সার্কিটের যখন আমরা ক্যাপাসিটর লাগাই বা ইন্ডাক্টর লাগাই, রেজিস্টর লাগাই, সেটা লেগ গুলি কেটে ফেলার জন্য এই দুই ধরনের টুলস ব্যবহার করা হয়। বেসিক্যালি নিচে যেটা দেখা যাচ্ছে এটা ইলেকট্রনিক্স এর পার্টের জন্য, আর উপরে যেটা দেখতে পাচ্ছি এটা ইলেকট্রিক্যাল কেবল কাটার জন্য। তো এই ধরনের দুই ধরনের জিনিস আমাদের খুব বেশি প্রয়োজন। অ্যাটলিস্ট আমাদের এই উপরের একটা এবং যে কোনো একটা ওয়্যার স্ট্রিপার আমাদের থাকা উচিত। ডে টু ডে লাইফে আমাদের অনেক কাজেই সেটা ব্যবহার করা সম্ভব। এবং হচ্ছে আমাদের সেফটি ইকুইপমেন্টস, আমাদের এই কাজগুলি করতে কি ধরনের সেফটি ব্যবহার করা উচিত সেটা হচ্ছে সর্বপ্রথম একটা চশমা থাকা উচিত, যাতে আমাদের চোখে কোনো ধরনের ধোঁয়া অথবা হচ্ছে কোনো কম্পোনেন্ট ছুটে গিয়ে অনেক সময় আমরা ব্যবহার করতে গেলে আপনার এই ক্যাপাসিটর ব্রাস্ট হতে পারে, অথবা কোনো কম্পোনেন্ট ফুটে গিয়ে আপনার চোখে আসতে পারে। এই ধরনের যাতে না ঘটে, বা অনেক সময় লিডের প্রবলেমের কারণে অনেক সময় বাবল হয়, সেটাও অনেক সময় ছুটে আসতে পারে চোখের দিকে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা একটা গ্লাস ব্যবহার করব। সেকেন্ড হচ্ছে আমাদের ফিউম এই বা ধোঁয়া এক্সট্রুডার এক্সট্রাক্টর ব্যবহার করতে হয়। যখনই আমরা সোল্ডার করবো সেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, সেই ধোঁয়াটা যাতে সাক করে কেউ একজন নিয়ে যায়, এটা যাতে আমাদের শ্বাস প্রশ্বাসে সরাসরি ঢুকে না যায়। এইটা যেহেতু এটাতে কেমিক্যাল থাকে, এটা আমাদের শ্বাস প্রশ্বাসে অনেক ক্ষতি করতে পারে, আমাদের শরীরের জন্য এটা অবশ্যই ক্ষতিকারক। সেই ক্ষেত্রে একটা ইয়ার সাকার ব্যবহার করা হয়, বেসিক্যালি একটা ফ্যান, এইটা ধোঁয়াটা টেনে নিয়ে যায়। দেন একটা আইসোলেটেড গ্লাভ। এইটা হচ্ছে ইনসুলেটেড গ্লাভটা হচ্ছে আপনি যখন লাইট কোনো ধরনের কাজ করবেন, লাইট সার্কিটে বলেন অথবা হচ্ছে এই ঘরের কোনো কারেন্টের লাইন বন্ধ না করে যদি কাজ করতে চান, ইউ মাস্ট নিড আ ইনসুলেটেড হ্যান্ড ল্যাম্প। তো বেসিক্যালি এটা ইলেকট্রনিক্স এর জন্য খুব বেশি একটা জরুরি না, বাট ইউ নিড ওয়ান টু ওয়ার্ক উইথ ইলেকট্রিক্যাল জব। ঘরের এই ধরনের আপনি ক্যাপাসিটর চেঞ্জ করতে পারেন অথবা আপনি সুইচ লাগাবেন, তখন এইটা খুব বেশি জরুরি, কারণ অনেক সময় অ্যাক্সিডেন্টালি লাইন অন হয়ে যায়। দেন ইএসডি ব্যাক এন্ড ওয়েস্ট স্ট্রিপার, সরি স্ট্যাপস। বেসিক্যালি এটা হচ্ছে আপনার এন্টি স্লিপ ম্যাট। আপনি কোন একটা কিছু কম্পোনেন্ট রাখলে যাতে এটা স্লিপ করে না যায়, বা স্ক্রু রাখলে গড়ায় পড়ে না যায়। আমাদের খুব কমন একটা প্রবলেম, আমরা নাট খুলি 20টা, লাগাইতে গেলে দেখি 19টা, একটা থাকে না। আবার অনেক সময় 20টা খুললেছি, 20টাই লাগানোর পরে দেখি 2টা নাট বাইরে রয়ে গেছে। অথবা আমরা অনেক সময় ভুলে যাই যে কোন নাটটা থেকে খুললাম, বা বিভিন্ন সাইজের নাটটাকে আমরা সবগুলিকে একত্রে রেখে দিই। তো এই ধরনের কাজ যাতে না ঘটে সেই কারণে আসলে একটা ম্যাট পাওয়া যায়,
আমরা দুইটা ম্যাট দেখতে পাচ্ছি। এই ম্যাট গুলি বেসিক্যালি এটা স্লিপও করে না, পাশাপাশি এটা রাবারের তৈরি হয়, এটাতে গ্রিপ থাকে, এটাতে ইনসুলেশন থাকে এবং খুব সুন্দর করে কম্পোনেন্ট গুছিয়ে রাখার সুযোগ আছে এখানে। আর যেই আহ, এই, একটা স্টেপের কথা বলা হয়েছে, বেসিক্যালি এইটা কাজ করে আমাদের স্ট্যাটিক ডিসচার্জ করার জন্য। আমাদের বডি আমরা জানি যদি আমরা দুই হাত করি সেখানে একটা স্ট্যাটিক তৈরি হয়, এর পাশাপাশি আমাদের বডির কিছু স্ট্যাটিক কারেন্ট আছে। এই কারেন্টটা অনেক সময় আমরা যখন হাই প্রিসাইজলি কোনো রেডিও ফ্রিকোয়েন্সি ধরতে যাব, অনেক সময় আমাদের বডির এই স্ট্যাটিক চার্জে সেই ডিভাইসগুলি, যে কম্পোনেন্ট গুলি নষ্ট হয়ে যায়। সেই চার্জটা যাতে না ঘটে এই জন্য আমরা একটা ওয়্যার সিস্টেম ব্যবহার করি। এইটা সরাসরি আর্থ গ্রাউন্ডিং এর সাথে কানেক্টেড থাকে, তা আমাদের বডির যে চার্জটা আছে এটা ওই দিকে ডিসচার্জ হয়ে যায়। তো এটা আসলে আমার ডে টু ডে লাইফে খুব বেশি একটা প্রয়োজন নাই। যারা ইলেকট্রনিক্স অ্যাডভান্স লেভেলে কাজ করবেন বা টুকটাক ইলেকট্রনিক্স এর প্রচুর কাজ করেন তাদের জন্য এটা খুব জরুরি, কিন্তু রেগুলার ডেতে এটা আসলে খুব বেশি একটা প্রয়োজন নাই। ভাইয়া আপনার ভয়েসটা একটু কাটা কাটা আসতেছে। Okay, এখন শুনতে পাওয়া যাচ্ছে? শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু একটু ক্যারক্যার ক্যারক্যার করতেছে আর কি। ওকে, এখন কি অবস্থা? মাচ বেটার। ওকে, আমরা যেটা দেখতে পাচ্ছি ইটস কল হার্ডওয়্যার টুলস। আমরা এখন ইলেকট্রনিক টুলস দেখলাম, আর কিছুটা হার্ডওয়্যার টুলস আমাদের প্রয়োজন পড়ে, যেমন হচ্ছে পাওয়ার ড্রিল অথবা ড্রিল বিট, ক্রিম্পিং টুল। প্রথমে আমরা একটু ড্রিল দেখি। আমরা সাধারণত একটু বড় সাইজের ড্রিল দেখি, হ্যামার ড্রিল আছে, আমরা সেটা দিয়ে দেয়াল ফুটা করি, বা ওই সিলিং টিল ভাঙা বা দেয়াল ভাঙা এই সকল কাজে ব্যবহার করা হয় হ্যামার ড্রিল। আমাদের ঘরে আমরা দেখতে পাই ফ্যান লাগানোর সময় সুইচ বোর্ড লাগাইতে বা বিভিন্ন ধরনের কাজে দেয়াল ফুটা করার জন্য এক ধরনের ড্রিল পাওয়া যায় যেটা বেশ বড় এবং হেভি হয়। এছাড়াও একটা মাল্টি ফাংশনাল টুল পাওয়া যায় যেটা বেসিক্যালি অনেক ধরনের কাজ করে। এটা ড্রিল বিট কাজ করে, এইটা পলিশিং, বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং, এই ধরনের কাজগুলি করে। তো আমরা একটা মাল্টি ফাংশনাল টুল দেখতে পাচ্ছি। এইটা বেসিক্যালি দুই ধরনের পাওয়া যায়, রিচার্জেবল পাওয়া যায় অথবা চার্জ লাইনে লাগায় চালানো যায়। এটা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। আপনি এটা দিয়ে ড্রিল করতে পারবেন, এটা দিয়ে গ্রাইন্ডিং করতে পারবেন, এটা দিয়ে এনগ্রেডিং করতে পারবেন, কাটিং করতে পারবেন, স্যান্ডিং করতে পারবেন, পলিশিং করতে পারবেন। এটার অনেকগুলি কাজ আছে। তো বেসিক্যালি আমাদের যে টুকটাক কাজের জন্য আমরা যদি একটা শেকের কথা চিন্তা করি, আমরা ভবিষ্যতে ইন্টারনা বানাবো, আমরা ভবিষ্যতে আমাদের ছোট ছোট অনেকগুলি ডিআইওয়াই প্রজেক্ট করব, সেই ক্ষেত্রে এই ধরনের একটা ড্রিল আমাদের খুব দরকার পড়বে, যেটা দিয়ে আমরা দেয়াল ফুটা ছাড়া বাকি সব কাজ করতে পারবো। আর যদি দেয়াল ফুটা করা যাবে না, দেয়াল ভাঙা যাবে না, কিন্তু ছোটখাটো পিসিবি আপনি ড্রিল করা, একটা বক্সকে ড্রিল করা, অ্যালুমিনিয়াম পাইপ ড্রিল করা, একটা প্লাস্টিকের পাইপ ড্রিল করবেন, প্লাস্টিকের পাইপ কেটে ফেলা, সেটাকে পলিশ করা, সেটাকে গ্রাইন্ডিং করা, সেটাকে কোনো কারণে যদি আপনার একটু আহ, একটা পাশে একটু এটাকে কি বলে ক্ষয় করাইতে হয়, সেই ক্ষেত্রে আপনি এটাতে এই যে উপরে অনেকগুলি টিপ পাওয়া যায় এগুলি দিয়ে করতে পারবেন। তো বেসিক্যালি আমাদের এই ধরনের একটা মাল্টিফাংশনাল টুল ডে টু ডে লাইফের প্রয়োজন পড়বে ওয়ান্স ইউ থিঙ্ক অ্যাবাউট সাম প্রজেক্ট। আপনি বিভিন্ন ধরনের ছোটখাটো কাজ করলেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে। হিটগান বেসিক্যালি এটা আমাদের একটা হিটসিং টিউব পাওয়া যায় বা ডিসোল্ডারিং করা, অনেক কাজে এই টুলটা ব্যবহার করা যায়। তবে এইটা আমাদের ডে টু ডে লাইফে খুব বেশি একটা প্রয়োজনীয় জিনিস না। এইটার কাজ অনেক সময় আপনারা হেয়ার ড্রায়ার দিয়েও করতে পারেন। অনেক ক্ষেত্রে হেয়ার ড্রায়ার দিয়ে কাজটা করে ফেলা যায়। এটা আসলে আমাদের ডে টু ডে লাইফে দরকার নেই, কিন্তু যারা ইন ফিউচার শেকের কথা চিন্তা করবেন, ইউ শুড হ্যাভ আ হট গান বা হিট গান। ওকে, ক্রিম্পিং টুল এইটা আসলে আমাদের যারা খুব প্রিসাইজ এবং রেগুলার কাজ করবেন তাদের জন্য এখন প্রয়োজন। কিন্তু যারা চিন্তা করছেন যে আমি সামনে যখন লাইসেন্স পাবেন তখন খুব জরুরি কাজ হচ্ছে আমাদের কানেক্টর লাগানো, তারের মাথায় কানেক্টর পরাইতে হবে, বিভিন্ন ধরনের পাওয়ার কেবলের মাথায় আপনাকে সেটা বিভিন্ন জায়গায় জয়েন করতে হবে। তখন আসলে ক্রিম্পিং টুল কাজে আসবে, যেটা হচ্ছে বেসিক্যালি আপনার কানেক্টর লাগানোর কাজে ব্যবহার করা হয়। এটাতে কানেক্টর তারের ভিতর দিয়ে প্রিন্টার দিয়ে চাপ দিলে সেটা আসলে শক্তভাবে লেগে যায়, ওইখানে সোল্ডারিং করার সুযোগ থাকে না। দেন অ্যাডভান্স টুলস ফর প্রফেশনালস, একটা স্পেকট্রাম অ্যানালাইজার প্রয়োজন পড়ে যখন আমরা আরএফ নিয়ে কাজ করব। সেই স্পেকট্রামে দেখা যায় আমার সিগন্যালটার কি অবস্থা এবং সেটার সাথে কোথায় কোথায় হারমোনিক আছে কিনা,
এই ধরনের জিনিসগুলি দেখা, কত ডিপিএম, নয়েজ সাপ্রেশন আছে, অনেক কাজ করি স্পেকট্রাম অ্যানালাইজার দিয়ে। বেসিক্যালি এটা স্পেশালি ফর আরএফ, আরএফ এর সিগন্যালটাকে বিভিন্নভাবে দেখার জন্য এটা ব্যবহার করা হয়। থার্মাল ক্যামেরা বেসিক্যালি আমরা ব্যবহার করি সার্কিটের কোন কম্পোনেন্টটা খুব বেশি গরম হয়ে যাচ্ছে বা হিটের কোনো প্রবলেম আছে কিনা এটা বুঝতে পারার জন্য থার্মাল ক্যামেরা ব্যবহার করি। এটা ডে টু ডে লাইফের কোনো কাজে নাই। স্পেকট্রাম অ্যানালাইজার ডে টু ডে কাজে কোনো প্রয়োজন পড়ে না সাধারণত, একটু ভাইয়া অ্যাডভান্স সাউন্ড লেভেলে কাজ ডিসটরশন করেন। হচ্ছে আর কি। থেকেই হচ্ছে মাঝে মধ্যে। ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ, এটাও একটু অ্যাডভান্স লেভেলের জিনিস। আগে রিডিং ধরে রেখে পরে রিডিং এর সাথে রেফারেন্স ম্যাচ করা, এই ধরনের কিছু কাজ এটা দিয়ে করা যায়। তো এগুলি আমাদের রেগুলার কাজে লাগবে না, অ্যাডভান্স লেভেলের কাজে লাগবে। তো এই হচ্ছে একটা টুলস এর লিস্ট যেটা আপনার আসলে খুব রেগুলার কাজের জন্য প্রয়োজন পড়বে। আপনারা এখান থেকে সেই লিস্টটা নিয়ে নিতে পারেন, যে লিস্টটা দিয়ে আপনারা যদি চান এখান থেকে জিনিসগুলিকে আপনারা ফুলফিল করে রাখতে পারবেন। নট অনলি ফর দ্য অ্যামেচার রেডিও অপারেশন, ইটস অলসো হেল্প ইউ ইন ইউর ডেইলি লাইফ জব, যে কোনো ধরনের ছোটখাটো কাজ করার জন্য কাজে লাগবে। তো আপনারা একটা স্লাইড শো না, পেয়ে যাবেন। জি ভাই আপাতত শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ভাইয়া বলতেছে যে প্রচুর ডিস্টরশন হচ্ছে, থেকেই হচ্ছিল, এখন একটু নয়েজ লেভেল খুব বেড়ে যাচ্ছে, আবার কমতেছে। মাঝখানে বেশ Okay. কিছু কথা মনে হয় অনেকে শুনতে পায়নি বা বুঝতে পারেননি। এখন শুনতে পাওয়া যাচ্ছে? এখনো ডিস্টরশন আছে, মানে কিছু কিছু সময় লেভেলটা কম, কিছু কিছু সময় খুব হাই। আমি শেষের দিকে, আমার মনে হয় না প্রবলেম আছে কিছু। ওকে, এই হচ্ছে আমার ব্যাপার। আমরা স্লাইড বন্ধ করি, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। Stop sharing. Okay. এখন শুনতে পাওয়া যাচ্ছে ঠিক মতো? এখন শোনা ওকে, যাচ্ছে ঠিক মতো। এটা আপনি লং টাইম কথা বলতে গেলে তখন এই ডিস্টরশন গুলো আসতেছে। বুঝতে পেরেছি। ঠিক আছে, এই ছিল আজকে মোটামুটি রিক্যাপ করা। বেসিক্যালি গতকালকে আমরা অনেক কিছুই দেখেছি, এইবার একটু অর্গানাইজড ওয়েতে দেখলাম আসলে আমাদের এক্সাক্ট কি জিনিস প্রয়োজন। তো এই ক্ষেত্রে আপনাদের এবার কারো কোনো কোয়ারিজ বা কারো কোনো ধরনের জিজ্ঞাসা, কোনো ধরনের প্রশ্ন, ইউ আর ওয়েলকাম। কারো কোনো প্রশ্ন নাই? ওকে, মুশফিক ভাই। আচ্ছা ভাইয়া, আমি আসলে মানে তেমন কোনো কোশ্চেন তো ওইভাবে এখানে যে টুলস গুলো দেখাইছেন ওইভাবে তেমন কোনো কোশ্চেন হয় না। তারপর আমি একটা জিনিস যেটা জানতে চাচ্ছি, অনেক সময় দেখা যায় যে ইলেকট্রনিক্স কাজের জন্য আমরা আহ, খুব চিকন টাইপের কিছু ওয়্যার আমরা ইউজ করি বা অনেক জায়গায় আমরা ইউজ করতে দেখি। তো বাজারে সাধারণত আমরা ওগুলো কিনতে গেলে অনেকেই নাম জানি না, এগুলো কি যে আরএম এর উপরে হিসাব করে? এটা হলো আপনার যে একটা কাটার দেখাচ্ছিলেন, ওখানে বলতেছিলেন 6.25 RM থেকে 0.6 RM পর্যন্ত এটা কাটা যায় 25 RM থেকে। তো এটা কি ওই 0.6 বা 0.5 এই RM এর হিসাবে ওই তারগুলো বিবেচনা হয়? দ্যাটস ইট। হ্যাঁ, তারগুলি বেসিক্যালি আপনাকে ওই আরএম এর হিসাবই করা হয়, কিন্তু আমাদের দেশে আসলে ওইভাবে আহ, খুব বেশি একটা পরিচিত না এই তারগুলি। তো সাধারণত আমরা যেটা করি, চিকন তার আমরা কিনতে পাই, বেসিক্যালি এটাকে জাম্পার ওয়্যার বলি আমরা। ইলেকট্রনিক্স এর দোকানে গিয়ে যদি আপনি সোল্ডারিং জাম্পারিং সোল্ডার কেবল বলেন বা তার বলেন, জাম্পার করার জন্য ব্যবহার করব, তখন আপনাকে তারা এই তারটা বের করে দিবে। তো এখানে আসলে একটু বাংলা পদ্ধতিতে ওনাদেরকে বুঝাইতে হয়। 0.6 RM বললে ওনাদের অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে। অনেক সময় 0.2 RM বা 0.3 RM এর কেবলও পাওয়া যায়। ওইটা বেসিক্যালি উপরে একটা বার্নিশের লেয়ার দেওয়া থাকে, ওইটা ইনসুলেটেডও পাওয়া যায়, নন ইনসুলেটেডও পাওয়া যায়। আর খুব সহজে যদি আপনি কিনতে চান বা আপনি খুব সহজে যদি পেতে চান, তাহলে যে কোনো একটা মোটর খুললে এই ছোট যে ডিসি মোটর আছে সেই মোটরের ভিতরেই তারটা পেয়ে যাবেন, দোকানে গিয়ে যদি কিনতে না চান। আরেকটা জিনিস একটু কোশ্চেন করে, অনেক সময় দেখা যায় যে আমরা বেলুন, যে বেলুন যে ইয়ে আছে এটার ভিতরে যে
তারগুলো দিয়ে যে কোড থাকে পেঁচানো থাকে, ওখানে কিছু ইনসুলেটেড তার দেওয়া থাকে। ওইটার কি আলাদা করে কোনো কোরের হিসাব আছে, যে বা আরএম এর কোনো হিসাব আছে? এইটা যদি আমি কিনতে চাই তাহলে কোথায় পেতে পারি ওরকম ওয়্যারগুলো? এইখানে দুই ধরনের কেবল ব্যবহার করা হয়। একটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা আরএফ কেবল ব্যবহার করি, সেখানে হতে পারে RJ58, হতে পারে 213, বিভিন্ন ধরনের কেবল পাওয়া যায়। আরএফ এর বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কেবল পাওয়া যায়। তো বেসিক্যালি চেষ্টা করা হয় আরএফ কেবল দিয়ে করা, কিন্তু কিছু বেলুন আছে যেমন 49:1 বেলুন অথবা 9:1 বেলুন, যেটা বেসিক্যালি উনুন। উনুন বানাইতে গেলে আপনাকে অবশ্যই একটা এই 1 RM বা হচ্ছে 19 না যেন 20 গেজ বলে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। আহ, ওই ধরনের তার আপনি হচ্ছে এই যে মোটর রিওয়াইন্ডিং এর যে দোকান আছে, যেখানে মোটর রিওয়াইন্ডিং এর তার বিক্রি করে, অথবা যেখানে আপনি হচ্ছে এই এটা কি তার যেন বলে বাংলায়, ইনসুলেটেড ওয়্যার আপনি কিনতে পারেন। ওইটা উপরে বার্নিশ তার, সরি বার্নিশ করা তার, হ্যাঁ, বার্নিশ তার বললে দোকানদাররা খুব ভালো চিনে। ওই বার্নিশ করা তার, ওইটা আপনি কিনে নিতে পারেন, ওইটা দিয়ে করা যায়। এখানে ডিপেন্ড করে আপনি আসলে কি বানাচ্ছেন। যেমন আপনি যদি 1:1 বেলুন বানান, সেক্ষেত্রে আপনি আসলে ওই ইয়ে দিয়ে হয়ে যাবে, আরএফ কেবল দিয়ে হয়ে যাবে। অথবা আপনি যদি চিন্তা করেন হচ্ছে সিএমসি কমন মোড চক বানাবেন, সেটা নর্মাল কেবল দিয়ে এই আরএফ কেবল দিয়ে হয়ে যাবে। অথবা আপনি চাইলে সেটাকে ইয়ে দিয়েও করতে পারেন, এই যে এই বার্নিশ তার দিয়েও করতে পারেন। এটা আসলে আরএমটা ডিপেন্ড করে আপনি কত ওয়াট ট্রান্সমিশন করবেন এবং এইটা আপনি কোথায় ব্যবহার করতেছেন। এইচএফ এর জন্য, ইউএইচএফ ভিএইচএফ এর জন্য কোথায় ব্যবহার করতেছেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো এটা একটা বিশদ পড়ালেখা। এখানে ইম্পিডেন্স ম্যাচিং এর কিছু ব্যাপার থাকে, ক্যাপাসিটেন্স ম্যাচিং এর কিছু ব্যাপার থাকে। এই ব্যাপারগুলিকে একটু নলেজে রেখে ওটা বানানো হয়। বুঝতে পেরেছেন ভাইয়া? জি ভাই, আমি ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে, তাহলে মোটামুটি আমরা টুলস এর একটা ধারণা, এবার একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছি। জি, সেলিম রেজা ইমন ভাই। সেলিম রেজা ভাই, প্লিজ। হ্যান্ড রাইজ করে উনি নাই হয়ে গেলেন। ওকে, আমার মনে হয় এবার তাহলে আমরা গেল। এবার প্রথম ক্লাস থেকে এখনো পর্যন্ত আপনাদের যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে, আমরা আর 10 মিনিট থাকবো, তারপরে আমরা বিদায় নিব। আর দয়া করে আপনারা প্রথম যে ক্লাসটা ছিল বেসিক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, এবং আজকে যে জিনিসগুলি দেখলেন এইটার ব্যাপারে একটু ধারণা নিয়ে নিবেন, কারণ নেক্সট সেশনটা হবে রেডিও ইলেকট্রনিক্স এর উপরে। সো ওইখানে আপনাদের একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া হবে, তখন যাতে ইলেকট্রনিক্স এর মানে একটা ক্লিয়ার কনসেপ্ট আপনাদের থাকে। ওকে, এবার হচ্ছে জেনারেল কোয়েশ্চেন। আপনাদের যদি জেনারেল কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান গো ফর ইট, অথবা আমরা মিটিং শেষ করব, মানে আজকের ক্লাস শেষ করব। আসসালামু আলাইকুম। জি ভাইয়া। আহ, আচ্ছা ভাইয়া, ওই যে একটা বিষয় জানার ছিল, সেটা হলো যে আমাদের দেখা যায় সোল্ডারিং আয়রনের ইয়াতে লিড গুলোতে বিভিন্ন ধরনের লিড ইউজ করা হয়, বিশেষ করে তামার, তারপরে হচ্ছে আরো বেশ কিছু দেখা যায়। তো কোনটা ভালো আর কি, মানে মানে হচ্ছে দেখা যায় তামারটা অনেক সময় দেখা যায় ওগুলোর দামও বেশি। তো কোনটার জন্য কোনটা ইউজ করা হয় আসলে? আচ্ছা, তামার যেটা পাওয়া যায় এটা আগে এককালে খুব বেশি ব্যবহার হতো, কিন্তু তামারটার প্রবলেম হচ্ছে ওইটা ক্ষয় হয়ে যায় এবং খুব দ্রুত মাথাগুলি ক্ষয় হতে থাকে। তো বেসিক্যালি এখন আর কেউ তামারটা ব্যবহার করে না, সবাই আয়রনেরটাই ব্যবহার করে। এইটা একটি স্পেশাল টিপ পাওয়া যায় আয়রনের। তো ওই টিপটা আপনার আহ ওইটা ব্যবহার করতে হবে। একটু প্রফেশনাল একটা টিপের দামও সোল্ডারিং আয়রনের চেয়ে অনেক সময় বেশি পড়ে যায়। আপনার 200-250 টাকা একটা টিপের দাম পড়ে যায়, প্রফেশনাল টিপ যেটা। এটা কখনোই আপনার হচ্ছে যে ডিঅক্সিডাইজ হয় না, এরকম একটা টিপ পাওয়া যায় যেটার দাম প্রায় 1200-1500 টাকার মতো। তো বেসিক্যালি আমরা যে কমন কিছু মিস্টেক করি সেটা হচ্ছে যে আমরা টিপ ক্লিন করার ক্ষেত্রে অনেক সময় ভিজা কাপড় ব্যবহার করি না। আবার অনেক সময় আমরা যেটা করি, এই যে ছুরি কাঁচি দিয়ে ঘষা দেওয়ার চেষ্টা করি,
সিরিজ কাগজ দিয়ে ঘষা দেই। তো এখন খুব ভালো একটা জিনিস পাওয়া যায় মার্কেটে, সেটাকে বলা হয় টিপ রিফ্রেশার। তো আপনি যে ধরনের টিপই ব্যবহার করেন, বেসিক্যালি আমরা রিকমেন্ড করব যে টিপটা ক্ষয় হয় না, আয়রন টিপ পাওয়া যায় যেটা ক্ষয় হয় না সাধারণত, এই ধরনের টিপ ব্যবহার করবেন। আর সাধারণত দুইটা টিপ থাকে, একটা হচ্ছে ফ্ল্যাট আর একটা হচ্ছে নোজ। তো আপনি যখন কি ধরনের কাজ করবেন তার উপর ডিপেন্ড করে। সাধারণত 5টা টিপের একটা সেট পাওয়া যায়, যেটা হয়তো বা 250-300 টাকা দাম নিবে যদি একটু ভালো মানেরটা কিনেন। আর মোটামুটি গুলি হয়তো বা 100, 150, 200 টাকার ভিতর চলে আসবে। ওই টিপটার ভিতরে আপনি 5 ধরনের টিপ পাবেন, একদম সুচালো মাথাও পাবেন, আর একটা একটু বড় সাইজের ফ্ল্যাট মাথাও পেয়ে যাবেন। তো আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি টিপ চেঞ্জ করে নিতে পারেন। আর টিপকে কখনোই প্লাস্টিকের কাজে ব্যবহার করবেন না, মানে ওইটা দিয়ে প্লাস্টিক গালাবেন না। আর টিপ ক্লিন করার জন্য স্পঞ্জ পাওয়া যায়, অথবা হচ্ছে কপারের একটা এই মাজুনি টাইপের পাওয়া যায়, ওইটার ভিতরে টিপটা ঢুকায় বের করলে এটা ক্লিন হয়ে যায়। আর যদি টিপের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়, আপনি সেই ক্ষেত্রে এই যে টিপ রিফ্রেশার কিনতে পাওয়া যায়, 120-30 টাকাতে শুরু হয় ছোট। ওইটার ভিতরে টিপটা ঢুকায় রাখলে ওইটা একদম ক্লিন হয়ে যায়, যে যত ধরনের ডাস্ট থাকে ওটা রিমুভ করে দেয়। এই হচ্ছে ব্যাপার। তো সোল্ডারিং করতে সময় গেলে যদি সোল্ডারটা মানে টিপটা ভালো না হয়, তখন আসলে সোল্ডারিং করতে খুব বিপদ হয়ে যায়, অনেক সময় বিরক্তিও ধরে যায়। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আর কারো কোনো ধরনের কোয়ারিজ? এনিথিং ইউ ক্যান আস্ক, উই হ্যাভ স্টিল 9 minutes, oh sorry 7 minutes. ওকে, আমার মনে হয় আর কোনো কোয়ারিজ নাই। তাহলে আমরা আস্তে আস্তে বিদায়ের দিকে যেতে পারি। আপনারা ক্লাস, আপনাদের ফিজিক্যাল মিট আপের ব্যাপারে কি ফ্যাসিলিটেটরদের সাথে আলাপ করেছিলেন? কোনো ডেট প্রস্তাবনা আছে আপনাদের? ভাইয়া এই ডেটটা আপনারা বোধহয় একটা সুইটেবল ডেট করে দিলে ভালোই হয়, কারণ ওইভাবে আলাপ করা হয়নি বা কেউ বোধহয় উদ্যোগ নেয়ও নি। তো বোধহয় আপনারা একটা ডেট সিলেক্ট করে দিলে ওটা বেটার হয়। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, 6 তারিখ অথবা 7 তারিখ হচ্ছে আমরা একটা টেন্টেটিভ টাইম দিই। 6 অথবা 7, শুক্রবার এবং শনিবার আছে ডিসেম্বরের 6-7 তারিখে। আপনারা তাহলে ওইভাবে প্ল্যান করেন, 6 অথবা 7। লোকেশনটা আমরা আহ, এখনো পর্যন্ত রিকমেন্ডেড বনশ্রী অথবা ড্যামরা, এই দুইটার এক জায়গায় আপনাদেরকে সেট করতে হবে। মোস্ট প্রবাবলি আমরা হয়তোবা বনশ্রীকেই নির্ধারণ করব আমাদের ফিজিক্যাল, বনশ্রী অথবা ড্যামরা। ড্যামরা যেহেতু একটা পাশে পড়ে যায়, একটু দূর হয়ে যাবে সবার জন্য, বাট বনশ্রী অ্যাক্সেসিবল, আপনারা যে কোনো জায়গা থেকে আরামসে চলে আসতে পারবেন। জি মাহিন ভাই। আসসালামু আলাইকুম। এই যে ফিজিক্যাল মিটিং এর বিষয়টা একটু তারিখটা 8 তারিখের পরে দিলে খুব ভালো হতো। ওকে মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে 8 তারিখের আমার ওকে মানে আমরা সেমিস্টার ফাইনাল চলতেছে তো, 8 তারিখে এক্সাম আছে, যদি 8 তারিখের পরে হয় তাহলে অ্যাটেন্ড করতে পারবো। ওকে, আপনার লোকেশন কোথায়? আমি বর্তমানে আছি যশোরে। যশোরে। ওকে, জি। সাব্বির, এসিপি। ভাইয়া 6-7 হলে আমরা মাইক অস্কার ব্রাভো আর আমি হয়তো সামাও চেষ্টা করবো, বাট এর পরে হলে আসলে আমাদের পক্ষে সম্ভব হবে না, এজ এ ফ্যাসিলিটেটরের পক্ষ থেকে ওকে, বলতেছি। ঠিক আছে, উই উইল ডিসকাস ইট, উই নো অ্যাবাউট ইউর ইস্যু। সমস্যা নেই, আপনারা যদি ওই টাইমে করেন আমার একার জন্য কোনো সমস্যা হবে না, ওটা একটু মিস করবো এই আর কি, সমস্যা নেই। এটা কোনো ব্যাপার না ভাই, আমরা আরো অনেকবার বসবো। মুশফিক ভাই। ভাইয়া আসলে যেদিনই করেন এটা শুক্রবার রাখলে আমার মনে হয় সবচেয়ে বেটার হয়, কারণ অনেকের দেখা যায় শনিবারে অফিস থেকে যায় আর কি, সবারই তো শনিবার ছুটি থাকে না। তো শুক্রবারে হলে সবারই ছুটি থাকে, এইরকম একটা ইস্যু থাকে। তারপরও যেটা আপনাদের জন্য ভালো হয় সেটা আপনারা করেন, ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু শুক্রবারটা সিলেক্ট করলে মনে হয় সবার জন্য একটু বেটার হয়। ওকে ফাইন, তাহলে শুক্রবার ফাইনাল। এটার ব্যাপারে আমার মনে হয় আর কোনো সন্দেহ থাকবে না আমাদের, কারণ শুক্রবার আমাদের সবার জন্যই বন্ধের দিন, ওইটাই ভালো। কিন্তু আবার অনেকেরই থাকে শুক্রবারে সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে। ওকে, হামিদুর রহমান ভাই। আচ্ছা ভাই, আমার হচ্ছে একটা অফ টপিক প্রশ্ন। সেটা জি। হচ্ছে সোল্ডারিং আয়রনের ব্যাপারে। ওকে। আমি আমার 2টা সোল্ডারিং আয়রন আছে, সরি 3টা। তো কথা হচ্ছে
আমি প্রত্যেকটার প্রাইস হচ্ছে 150 থেকে 250-র মধ্যে। তো মা- 1 মাসও না, অন্তত 2 সপ্তাহ পর পর বিট চেঞ্জ করা লাগে, নাহলে দেখা যায় যে যে লেড থাকে ওটা আটকে না, মানে না লাগে একদম পড়ে যায়। তো এর হুম। সলিউশনটা আসলে কি? দোকানে গেলে তারা বারবার বলে বিট পাল্টান, বিট পাল্টান। তো বিট পাল্টাইতে পাল্টাইতে তারপর সোল্ডারিং আয়রন চেঞ্জ করে আসলে লাভ হয় নাই আমার। এটা হচ্ছে 65 ওয়াট, তার মানে 65 ওয়াটের। পরে এটা থেকে কমায় মেবি অন্য আরেকটা নেওয়া হয়েছিল 45 বা সামথিং, কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না। ওকে, এটা সহজ পদ্ধতি দুইটা। আপনার হচ্ছে টিপটা একটু ভালো মানের টিপ কিনবেন। একটু ভালো মানের টিপ গুলি সাধারণত আপনার 100-150 টাকার মতো পড়বে। পাশাপাশি আপনি একটা টিপ রিফ্রেশার কিনতে পাওয়া যায়, টিপ রিফ্রেশার নাম, হ্যাঁ। টিপ রিফ্রেশারটা আপনি, আমি একটু দেখি দেখানো যায় কিনা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। টিপ রিফ্রেশার, ওকে ভাইয়া, দেখতে পাচ্ছেন? আপনার ক্যামেরাটা আচ্ছা। তো এইটা হচ্ছে আসলে বেসিক্যালি রিফ্রেশার, হ্যাঁ। এই তো বিভিন্ন দামে পাওয়া যায়, এটাকে আপনি বারবার ইউজ করতে পারবেন। বেসিক্যালি টিপটা যখন এটার ভিতরে ঢুকায় 1 মিনিট ধরে রাখলে এটা ক্লিন হয়ে যাবে, হ্যাঁ। তারপরে আবার রাং ধরা শুরু করবে। আর বেসিক্যালি আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে ওই সোল্ডারিং করার পরে এই রাং, মানে অনেক সময় সোল্ডারিং আয়রনটা বন্ধ করতে ভুলে যাই বা বেশি হিট দিয়ে ফেলি। তার পাশাপাশি আমরা যেই সোল্ডারিং লিড গুলি ব্যবহার করি, এই লিড গুলি আসলে ভালো মানের পড়ে না, এটার উপরে অনেক ধরনের ডাস্ট থাকে, ডিঅক্সিডাইজ থাকে, একটু বেশি পুরাতন থাকে। তো ওইটার কারণে অনেক সময় উপরে ডাস্ট ধরে যায়। আপনি বেসিক্যালি 3টা জিনিস ব্যবহার করবেন, একটা স্পঞ্জ ব্যবহার করবেন পানি দিয়ে, বা যে কোনো একটা ফোমের ভিতর পানি দিয়ে রেখে দিবেন, ওটা দিয়ে টিপ পরিষ্কার করবেন। সেকেন্ড যেটা করবেন সেটা হচ্ছে এই কপারের উল পাওয়া যায়, হ্যাঁ, যেটা দিয়ে আসলে টিপ পরিষ্কার করে। ওই উলটা একটা বক্সের ভিতরেই আসে, ওইটার ভিতরে শুধু ঢুকায় বের করলেই টিপটা ক্লিন হয়ে যাবে। 2 3 বার ঢুকায় বের করতে হবে। আর যদি এক্সট্রিম কন্ডিশন হয় যে আপনার এবার আসলে কোনোভাবেই ওটার ভিতর রাং ধরতেছে না, তখন বেসিক্যালি এই টিপ রিফ্রেশারের ভিতরে ঢুকায় রাখবেন। কিন্তু প্রতিদিন টিপ রিফ্রেশার ব্যবহার করা ভালো না। একবার করলে এটা অন্তত 1 সপ্তাহ নষ্ট হওয়ার কথা না। তো বেশি হিট দিয়েও ব্যবহার করবেন না, চেষ্টা করবেন 300 350-র ভিতরে ব্যবহার করতে। আর একটা ভালো সোল্ডারিং আয়রন এখন পাওয়া যায় যেটাতে আপনার হিট সেট করা যায়, কত হিট আপনি করতে যাচ্ছেন। আমার মনে হয় ওই ধরনের একটা যদি সোল্ডারিং আয়রন নিয়ে নিতে পারেন, 300 350 টাকা দাম পড়ে, ওইটা বেশ ভালো। ওইটা টিপও ভালো পাওয়া যায় এবং সেটা বেশ ভালো কাজ করে। 60 ওয়াটের চেয়ে অন্তত ভালো কাজ করে। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে যদি ইলেকট্রিক্যাল বা বড় কোনো কিছু সোল্ডারিং করেন, ইটস আ ডিফারেন্ট সিনারিও। ভাইয়া, ক্লিয়ার হয়েছেন? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমার মনে হয় আমরা আজকের মতো শেষ করতে পারি। ইটস অলরেডি 11:14, আমাদের আরেকটা মিটিং আছে। তো আমরা একটু বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের মিটিং, ফিজিক্যাল মিট আপটা আগামী 6 তারিখ শুক্রবার। আহ স্থানটা বনশ্রী, আমরা স্থানটা সম্পর্কে জানিয়ে দিব। তো হোপ উই উইল সি ইউ দেয়ার। এবং ওই দিন আমরা আসলে ইন হ্যান্ড অনেক কিছু সম্পর্কে আলোচনা করব এবং অনেক ধরনের টুলস বা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলি সম্পর্কে আমরা ওইখানে জেনে নিব। ভাই আমরা সবাই কি আসতে পারবো? এভরিওয়ান ইজ ইনভাইটেড। যারা আসবেন তারা তো আসবেন, যারা আসবেন না তারা মিস করবেন। সময়টা করলে আরেকটু ভালো হতো। আমার মনে হয় আফটার লাঞ্চ ইজ বেটার টাইম। রাইট, এক্স্যাক্টলি। 3টায় আমরা রিপোর্ট করব, আমরা আশা করব 6টার ভিতর ক্লোজ করে ফেলতে। যে মামুনুর রশিদ ভাই। জি, যদি মানে অ্যাকুরেট টাইম হয় 6টা, তাহলে এখান থেকে রাজশাহী থেকে আমি রওনা দিতে পারবো। আর যদি দেরি হয় তাহলে আমি রাজশাহী থেকে আবার ব্যাক করতে পারবো না। ওদের অ্যাকুরেট টাইম হলে খুব ভালো হতো, তাহলে আমি যাওয়া আসার ট্রেনের টিকিটটা কেটে নিতে পারতাম।
আমরা 3টায় ফাইনাল, 3টায় রিপোর্টিং, 6টায় আমরা ক্লোজ করব। এখন 6টায় ধরেন 6টা 6:30 হলে যারা থাকার তারা থাকবে, আপনার তারা থাকলে আপনি চলে যাবেন, বাট আমরা মেইন কাজটুকুন 6টার ভিতর শেষ করে দিব, কারণ না আমার আবার না ভাই, আমার আবার ট্রেনের টিকিট পাওয়ার আবার কত ইয়ে আছে, তো যদি না পাওয়া যায় তাহলে তো আবার থাকতে পারছি না, এই কারণে বলছিলাম। আমার বাড়ি চলে আসবেন, আমার বাড়ি থাকবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি যদি ট্রেনের টিকিট না পান, আপনি আমার বাড়ি থাকবেন, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সারা রাত ক্লাস হবে তখন। আচ্ছা ধন্যবাদ। জি, ইমন খান ভাই। জি ভাই, আজকে এইটা ক্লাস শিট প্রেজেন্ট শিটটা কি দেওয়া হয়েছে? ওটা কি আমরা তো মনে হয় পাইনি মনে হয় এখন, ওটা প্রেজেন্ট শিটটা আর কি। রেসিপি গ্রুপে দিয়ে দিচ্ছি ভাই, এখানেও দিচ্ছি একটু এখানে এখানে দিল। জি, আব্দুল্লাহ আল সাকিব। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ছিল ফিল্ডে কি কি অ্যাক্টিভিটিস হবে? আমরা সেখানে আসলে আমাদের ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলি ইন হ্যান্ড ট্রেনিং করব, একটু সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই দিব, একটু মেজারিং টুলস গুলিকে দেখবো কিভাবে মেজার করতে হয়, এই কাজগুলি করব বেসিক্যালি। আচ্ছা ভাই। আমাদের একটা ফাইনালি আমরা যেটা করব, একটা ফাইনাল মিট আপ হবে যেখানে আপনার এন্টেনা সিস্টেম এবং এই রিয়েল লাইফে আরএফ কিভাবে কাজ করে এই জিনিসগুলি দেখার জন্য একটা 2 দিনের ক্যাম্প হবে আমাদের। আমরা সেখানে 2 দিন স্টে করব, সেখানে আসলে আমরা ওই ব্যাপারগুলি তখন অ্যাডভান্স লেভেলে কাজগুলিতে আমরা হাত দিব। প্লিজ গো হেড। ভাইয়া যে অ্যাটেন্ডেন্স শিটটা আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আর আরেকটা কি জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ফিল্ডের কথা কে একজন বললো। বেসিক্যালি আমরা ফিল্ডে করতেছি না মনে হয়, আমরা হচ্ছে মিট আপ করতেছি। আর আমরা লাস্টে যেটা করবো 2 দিনের, ওটা মনে হয় ভাইয়া যে ফিল্ড অপারেশন, এমন কিছু না ভাই? হ্যাঁ, ফিল্ড অপারেশনই হবে। বেসিক্যালি যারা লাইসেন্স অপারেটর তাদের জন্য ফিল্ড অপারেশন, আর যারা ইয়েতে যাচ্ছে ওদের ইন হ্যান্ড ট্রেনিং। So it will be a great opportunity when you joining the 2 day camp. এটা আসলে এমন হবে যে আপনার বেসিক্যালি আমাদের ওইখানে যাওয়ার জন্য একটু স্পেশালি রিকমেন্ডেশন এবং খুব বেশি আগ্রহী বা একটু অ্যাডভান্স লেভেলের না হলে আমরা নিব না। কিন্তু আমাদের এখানে যারা ট্রেনিং সেশন আছেন, ইউ অল আর ইনভাইটেড দেয়ার, আপনাদের জন্যই সেটা আয়োজন করা হবে এবং ওইটাই মনে হয় আমাদের ক্লোজিং ওইখানেই হয়ে যাবে আর কি। সো দেয়ার উইল বি নো সার্টিফিকেট গিভিং সেরিমনি, যেহেতু এটা কোনো ফর্মাল কোর্স না। ইট উইল বি আ ফর্মাল ফেয়ারওয়েল। আমরা সেখান থেকে কোর্স শেষ করবো, এরপর পরীক্ষা পর্যন্ত আপনাদের যে ধরনের সাপোর্ট লাগবে দিব। ওকে, আমার মনে হয় আমরা আজকের মতো এখানে শেষ করি, তো আমাদের আরেকটা মিটিং আছে। আপনারা যদি অনুমতি দেন আমরা আজকের জন্য এখানে শেষ করি। ওকে, কারো কোনো প্রবলেম নাই? জি মসুদ ভাই বলেন। না বিদায় নিতে চাচ্ছিলেন আর কি, আমরাও তাহলে বিদায় নিই 73 আর কি। 73। ওকে, আর আপনারা 6 তারিখে কারা কারা আসছেন এইটার একটা লিস্ট সাব্বির, আমার মনে হয় গ্রুপে একটা ফর্ম খুলে দাও, 6 তারিখে কারা আসতেছে, ওইখানে রেসপন্সের উপর আমরা বাকিটা অ্যাকোমোডেট করবো। QSL। ওকে, 73 এভরিওয়ান, সি ইউ দেন 6th of December। আমরা সবাইকে সামনাসামনি দেখতে আশা করতেছি, আমরা একত্রিত হব 6 তারিখে। সালাম আলাইকুম, গুড নাইট। গুড নাইট, বাই এভরিওয়ান। 73।